আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে আইসিটির একদম পরীক্ষার আগ মুহূর্তে যে প্রিপারেশনটা নিতে হয় সেগুলো নিয়ে আলোচনা শুরু করব। কি হবে একদম টেস্ট পেপার সলভ সিরিজ দিয়ে। টেস্ট পেপার সলভ সিরিজে আমরা কি করব? টেস্ট পেপার সলভ সিরিজে আমরা আইসিটির প্রত্যেকটা চ্যাপ্টার একদম ধরে ধরে কি টাইপের এমসিকিউ আছে, কি টাইপের এমসিকিউ এত বছরের বোর্ডে আসছে, কি টাইপের হচ্ছে ক খ আসছে একটা লিস্ট দিয়ে দিব। এর সাথে সাথে হচ্ছে কি টাইপের তোমার সিকিউ এখান থেকে ইউনিকলি হইতে পারে, প্রত্যেকটা টাইপের সিকিউ আমি অ্যাটলিস্ট একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এইসব ক্লাসে এমসিকিউতে বেশ ভালো একটা ফোকাস থাকবে। আমি দেখেছি যে অনেকে আমাকে হচ্ছে কমেন্টে বা মেসেজে ডাউট সলভিং গ্রুপে বলেছো যে হচ্ছে তোমরা আইসিটির এমসিকিউ নিয়ে বেশ ভয় পাচ্ছ। ইভেন আমাকে একজন বলছে যে ও এমন একটা ভয় আছে যে ওর 15 পাবে কিনা টেনশন হচ্ছে, কিন্তু ও সিকিউ বেশ মোটামুটি হচ্ছে কনফিডেন্ট। কারণ কিন্তু আইসিটিতে তুমি যে পদ্ধতিতেই যাও সিকিউগুলো কিন্তু একটা সার্টেন টাইপের ভিতর থেকে বেশিরভাগ সময় আসে। আর এই বছর যেহেতু একদম একই প্রশ্ন পরীক্ষা হবে, সো মোটামুটি কিন্তু পুরা বলে দেওয়া যায় যে হচ্ছে এই কয়টা টাইপ কিন্তু অ্যাটলিস্ট আসবেই, বা তুমি হয়তো বা কমন পাবা বা এই টাইপের ভিতর থেকেই তুমি পাবা অ্যাটলিস্ট সিকিউতে। কিন্তু কোথায় আসবে ইন্টারেস্টিংটা? এমসিকিউতে। কজ তোমার সবসময় আমরা জানি যে কোনো একটা বোর্ডে কিছু একটু মানে এমসিকিউ প্রশ্ন একটু কঠিন করে ফেলে। তো এইবার এরকম যদি কঠিন হয় তাহলে কিন্তু সবার জন্য, পুরো বাংলাদেশের জন্যই কঠিন হয়ে যাবে। সো তোমার অবশ্যই প্রিপারেশন রাখতে হবে এমসিকিউতে খুব ভালো একটা নাম্বার তোলার জন্য। তোমাদের টার্গেট কত হওয়া উচিত? তোমাদের টার্গেট অবশ্যই 25-25 হওয়া উচিত, তাহলে অ্যাটলিস্ট তুমি 22-23-24 ইজিলি পেয়ে যাবা। ওকে, তো চলো আজকে শুরু করা যাক ফার্স্ট অধ্যায়ের এই এমসিকিউ সলভ ক্লাসটা। ওকে, তো ফার্স্ট অফ দ্য এমসিকিউ ক্লাসে আমি হচ্ছে তোমাকে প্রথমে হচ্ছে অলমোস্ট 60টার থেকে বেশি এমসিকিউ রাখছি। এই সব এমসিকিউ আমরা সলভ করব। সলভের জন্য বেশি টাইম নেব না, তোমাদের খুব দ্রুতই সলভ তোমরা করে ফেলতে পারো, এই জন্য তোমাদের হচ্ছে বেশ দ্রুতই যাবো। বাট অ্যাটলিস্ট প্রতিটা এমসিকিউতে ব্যাখ্যা আমি তোমাদেরকে কিন্তু দিয়ে যাবো প্রয়োজনীয়। ওকে, সো এটার সাথে সাথে এর ভিতর থেকেও এই প্রয়োজনীয় ব্যাখ্যার সাথে যদি কেউ অ্যাকচুয়ালি না বুঝো, তাহলে তোমার জন্য সাজেশন থাকবে যে আইসিটির যে প্লেলিস্টটা আছে, আইসিটি প্লেলিস্ট থেকে তোমরা হচ্ছে ফ্রি আইসিটি প্লেলিস্ট থেকে প্রথম অধ্যায় ক্লাসটা অবশ্যই করে নেবে। সেখানে সব কিছুই বেশ ডিটেলসে ভালো মতো কভার করে ফেলছি। ওকে, চলো আজকে ক্লাসটা এখানে শুরু করা যাক। তো প্রথম টিকটাই আছে যে কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস। ওকে, এখানে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মাইস্পেস একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ডিগ বলতে আসলে ওরকম কোনো প্ল্যাটফর্ম আমি খুঁজেই পাইনি। সো এখানে তোমার মার্কেট প্লেসটা হচ্ছে মনে রাখবা যে আপওয়ার্ক। এর সাথে আর কি মার্কেট প্লেস আছে? ফ্রিল্যান্সার আছে, তারপর ফিভার আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার আউটসোর্সিং এর মার্কেট প্লেস। ওকে, এখানে লেখা রাখলাম ফ্রিল্যান্সার অ্যান্ড হচ্ছে ফিভার। এখান থেকেও তোমার টিক এই সেম টিকি এই অপশনগুলো দিয়ে আসতে পারে। ঠিক আছে, চলো এবার পরেরটা কি আছে যে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচে কোনটি প্রয়োজন? হার্ডওয়্যার প্রয়োজন, কম্পিউটার চালানোর জন্য হার্ডওয়্যার প্রয়োজন, ইন্টারনেট প্রয়োজন, অবশ্যই ইন্টারনেটও লাগবে, সফটওয়্যার প্রয়োজন, হ্যাঁ সফটওয়্যার ছাড়া কীভাবে তুমি কম্পিউটার রান করবা। কিন্তু সঠিকভাবে পরিচালনার জন্য তোমার যদি এগুলো থাকেও কিন্তু তোমার যদি তোমার নিজের জ্ঞানটা না থাকে, তুমি কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে পারবা না। তাহলে এখানে আনসারটা কি? এখানে আনসারটা হচ্ছে মানুষের জ্ঞান। আচ্ছা, এরপরে আছে যে বিশ্বকাপের ধারণাটির প্রবক্তা কে? ওকে, বিশ্বকাপের ধারণাটির প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। তার দুইটা বিশ্বকাপ সম্পর্কিত বইও আছে, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আর একটা হচ্ছে গুটেনবার্গ গ্যালাক্সি। সো এই দুইটা বই হচ্ছে সে বিশ্বকাপ সম্পর্কে লিখেছিল। সো ওখান থেকে বিশ্বকাপ ধারণাটা শুরু হয়েছে। সো এই দুইটা বইয়ের নাম মনে রেখে দিও, কোনো কারণে যদি জ্ঞানমূলকে চলে আসে তাদের যাতে তুমি সঠিকভাবে আনসার করতে পারো। আর এখানে আরেকটা কথা বলে রাখি, জন ম্যাকার্থি ইনি হচ্ছে এআই শব্দটা প্রথম ইউজ করছিল। এআই কিন্তু এআই জনক না, কিন্তু এআই শব্দটা প্রথম ইউজ করছিল জন ম্যাকার্থি। ওকে, আচ্ছা এবার আসি যে কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? ইন্টারনেট, টেলিভিশন, সংবাদপত্র, মোবাইল। এখন বলছো গ্লোবাল ভিলেজ আইডিয়াটা কি? গ্লোবাল ভিলেজ হচ্ছে ইন্টারনেটের কারণে বা উন্নত তথ্য প্রযুক্তির কারণে সারা বিশ্বের মানুষজন একসাথে একটা গ্রামে বসবাস করছে, এরকম একটা ফিলিংস দেওয়া, তাই তো? সো এটা কিন্তু ইন্টারনেটের কারণেই মেনলি সম্ভব হয়েছে। টেলিভিশন, সংবাদপত্র, মোবাইল এগুলো কিন্তু আগেও ছিল, ইন্টারনেট আসার পরে কিন্তু গ্লোবাল ভিলেজের এই ধারণাটা আরো বেশি পাকাপোক্ত হয়েছে, তাই তো? তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইন্টারনেট। আচ্ছা, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষা দিতে পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? এখানে না কনফিউশনটা তৈরি হয়। দেখো আমি তোমাদেরকে পড়াচ্ছি ফেসবুকে লাইভ ক্লাস নেওয়া যায়। আবার ওয়েবেক্স হচ্ছে জুমের মতো একটা প্ল্যাটফর্ম। জুমে কি হয়? জুমে মানুষজন হচ্ছে অনলাইনে ক্লাস না লাইভে, তো তোমরা স্টুডেন্টরাও জয়েন করতে পারে, স্টুডেন্টরাও কথা বলতে পারে। সো হচ্ছে ওয়েবেক্স এখানে অ্যাকুরেট আনসার হওয়া উচিত, কিন্তু এখানে ফেসবুকে আনসারটা হইতে পারে, ঠিক আছে? ফেসবুকে যেহেতু হচ্ছে মানে ওয়েবেক্স বা জুম বা হচ্ছে গুগল মিট এরকম টাইপের কোনো অপশন না থাকলে তুমি তখন ফেসবুক ডাকাবা। কিন্তু এরকম ওয়েবেক্সের অপশন যদি তুমি পেয়ে যাও তাহলে অবশ্যই তোমাকে হচ্ছে ওয়েবেক্স ডাকাতে হবে, কারণ ওটা যেহেতু মোর মানে ভিডিও কনফারেন্সিং এর প্ল্যাটফর্ম, যেহেতু ওইটা আছে ওখানে আরো লাইভে ভালো মতো পাঠদান করা যাবে। আচ্ছা, এখন আসি যে ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? বুঝো, ই কমার্স বলা হয় ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা করাকে। এটাকে কি বলা হয়? ব্যবসা। ই বিজনেস কি? ওই সেম জিনিসই। আচ্ছা,
এই গভর্নেন্স কি ইন্টারনেট ব্যবহার করে শাসন ব্যবস্থা বা হচ্ছে এই যে পৌরসভায় যে আমরা বিল দেই, তারপর হচ্ছে আমাদের যে হচ্ছে অনেক সময় থানা কেস হয়, এগুলো এখন কিন্তু হচ্ছে ডিজিটালি কেস করা যায়। সো এগুলো কি শাসন ব্যবস্থা টাইপের, ইন্টারনেট ব্যবহার করে যে গভর্নমেন্ট যে শাসন ব্যবস্থাগুলো ক্রিয়েট করছে বা সার্ভিসগুলো ক্রিয়েট করছে মানুষের জন্য। আচ্ছা, এখন তার বাকি থাকে কি আউটসোর্সিং। তোমার আনসারটা এখানে আউটসোর্সিং। এটা আসলে আমি এতক্ষণ বলার আগে তোমরা হয়তো সবাই জানতো আউটসোর্সিং, বাট তোমাদের কনফিউশনটা কখন ক্রিয়েট করতে জানতাম, ধরো এখানে যদি এইটা না থেকে ফ্রিল্যান্সিং থাকতো, লেটস সে ফ্রিল্যান্সিং থাকতো, ইন দ্যাট কেস তুমি অ্যাকচুয়ালি আনসারটা কি দিতা? এই যে টিকটা আছে এখানে যদি ফ্রিল্যান্সিং থাকতো তাহলে তুমি আনসারটা কি দিতা? তুমি আউটসোর্সিং দিতা নাকি ফ্রিল্যান্সিং দিতা? ইন্টারনেট ব্যবহার করে কোনো কাজ করাকে আউটসোর্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ইন্টারনেট বাদেও করা যায়। তুমি যদি তোমার হচ্ছে ধরো যারা রাজনীতির কাজ করে, যারা রাজমিস্ত্রির কাজ করে, তারা কি হচ্ছে কোনো মালিকের অধীনে কাজ করে বা সবসময় কিন্তু থাকে না, অনেক বড় রাজমিস্ত্রি আছে যে নিজেই মালিক, নিজের মতো করে হচ্ছে ফ্রিলি কাজ করে, যখন যেখানে মন চায় সেখানে সে কাজ করে যায়। সো ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো মালিক বা কোনো হচ্ছে কোম্পানি বা হচ্ছে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে না থেকে নিজের মতো হচ্ছে কাজ করে তার টাকা নেওয়াটাকে ফ্রিল্যান্সিং বলে। আর আউটসোর্সিং হচ্ছে এই ফ্রিল্যান্সিং করাটাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে। ওকে, আচ্ছা, এখন আসি যে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কি বলে? এটাকে আসলে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটি কি হবে? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে তোমার আমরা তো সবাই জানি যে কোনো এক জায়গায় উপস্থিত না থেকে সেই অবস্থাকে হচ্ছে ফিলিং করাটাকেই বা ফিলিং করতে পারাটাকেই বা সেই অবস্থাকে উপভোগ করতে পারাটাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে, তাই না? সো এটা হচ্ছে অবশ্যই হার্ডওয়্যার, বিভিন্ন ধরনের ক্যামেরা, বিভিন্ন ধরনের সেন্সর এবং হচ্ছে সফটওয়্যার, কম্পিউটার মডেলিং সফটওয়্যার, সিমুলেশন সফটওয়্যার, এগুলো দিয়ে কিন্তু তোমার ভার্চুয়াল রিয়েলিটিটা তৈরি করা হয়। বায়োমেট্রিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অন্যগুলো কিন্তু আসলে এরকম চিত্রায়ন কিছুই হয় না, তাই তো? আচ্ছা, এবার আসি যে সিমুলেশন করার জন্য বিশেষত সফটওয়্যার কোনটা? সিমুলেশন করার জন্য বিশেষত সফটওয়্যার হচ্ছে ক্যাড, ঠিক আছে? ক্যাডের পূর্ণরূপটা কি? ক্যাডের পূর্ণরূপটা হচ্ছে কন্ট্রোল এইডেড ডিজাইন, ঠিক আছে? এই যে থেরাপি নোটস হচ্ছে ক্যাড 360 অ্যান্ড এপিক ক্যাড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইএইচআর বা ইলেকট্রনিক হেলথ রেকর্ডস রিলেটেড হচ্ছে অ্যাপ, ঠিক আছে, বা সফটওয়্যার। ওকে, এখানে একমাত্র ডিজিটাল সফটওয়্যার সিমুলেশন করার জন্য সফটওয়্যার হচ্ছে কন্ট্রোল এইডেড ডিজাইন বা ক্যাড। আচ্ছা, এবার আসি যে নিচের কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়? এই আনসারটা হচ্ছে লিস্প। কারণ দেখো এইচটিএমএল আর সিএসএস তো এক কারণে ব্যবহার হয়, তাই না? আমরা যারা তোমরা অ্যাটলিস্ট একবার হলেও চতুর্থতায় পড়ছো, সবাই জানো যে এইচটিএমএল আর সিএসএস হচ্ছে চতুর্থতার কাজে ব্যবহার করা হয়। এই এসকিউএল হচ্ছে তোমাদের 6 অধ্যায়, তোমরা তো দেখছো যে স্পেশাল অ্যানালাইসিসের কাজে ব্যবহার করা হয়। তার মানে এই যে বাকিটাই হচ্ছে তোমার হচ্ছে আনসার যে লিস্প, তাই তো? এই আচ্ছা, এই লিস্পের পূর্ণরূপটা বলে দিই তোমাদের, যে লিস্পের পূর্ণরূপটা হচ্ছে লিস্ট প্রসেসিং প্রোগ্রামিং বা হচ্ছে প্রসেসিং বলো, লিস্ট প্রসেসিং, ঠিক আছে? লিস্পের পূর্ণরূপটা কি? লিস্ট প্রসেসিং। আচ্ছা, তাহলে লিস্প হচ্ছে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইতে ব্যবহার করা হয়। আচ্ছা, কম্পিউটারকে দিয়ে কথা বলানো ও শোনানোর কৌশল কোনটি? এটাকে বলা হয় স্পিচ প্রসেসিং। আমরা কি এখন গুগল বা হচ্ছে যে কোনো ধরনের চ্যাট জিপিটি, এআই, এদের সাথে আমরা কথা বলি না? আবার ওরা কি অনেক সময় হচ্ছে ভয়েসে রেসপন্স দেয় না? সো এই যে কম্পিউটারকে দিয়ে কথা বলানো এবং কথা শোনা, এটাকে তোমার হচ্ছে স্পিচ প্রসেসিং পার্টের ভিতরে কিন্তু যায়। ওকে, সো এখানে তোমার আনসারটা হচ্ছে স্পিচ প্রসেসিং। আচ্ছা, এবার আসি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে হচ্ছে বিবেচনা করা হয় কোনটিকে? মেশিন লার্নিংকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে কোনটাকে ব্যবহার করা হয়? মেশিন লার্নিংকে। মেশিন লার্নিং কি? আচ্ছা, আমি একটু বুঝাই। ধরো এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যে এত স্ট্রং হয়েছে, এটার পিছনে কিন্তু মেশিন লার্নিংয়ের একটা মারাত্মক হচ্ছে ভূমিকা আছে। মেশিন লার্নিং অ্যাকচুয়ালি কি? মেশিন লার্নিং হচ্ছে তোমার 0 এবং 1 দিয়ে হচ্ছে, তোমরা তো অলরেডি মেশিন ল্যাঙ্গুয়েজ পড়ছো, রাইট? সো ওইটাকেই হচ্ছে কম্পিউটারকে অনেকবার হচ্ছে বারবার হচ্ছে ভুলের মাধ্যমে কোনো একটা কাজে হচ্ছে ট্রেন করাকে, ওই ট্রেনের মাধ্যমে হচ্ছে ওই কাজে ওই একটা যন্ত্রকে একদম 100% হচ্ছে দক্ষ করে ফেলাকে তোমার হচ্ছে মেশিন লার্নিং বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আসি যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র কি? কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র মেশিন লার্নিং, ঠিক আছে, ডিপ লার্নিং, ঠিক আছে, ই লার্নিং না। ই লার্নিং কি? ই লার্নিং হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করা। এখানে আসলে এআই এর কোনো অত বেশি এখনো ভূমিকা নাই। সো তোমার এখানে আনসারটা কি হবে? 1 2 3, সরি 1 2 3 তো না, কোনটা বললাম? 1 আর 3, এই যে 1 আর 3। ওকে, আচ্ছা, এখন আসি যে কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমরা একটু আগে বললাম না যে কম্পিউটার সিমুলেশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সার, কম্পিউটার মডেলিং সফটওয়্যার, এগুলো দিয়ে যেটাকে আমি যেখানে নাই সেখানে সেই জায়গাটাকে আমার ফিলিংটা দেওয়ার জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় সেটাকে কি বলে? কম্পিউটার ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, এবার আসি টেলিভিশনের প্রয়োগ ক্ষেত্রে কি? টেলিভিশন মানে আমি এক জায়গায় উপস্থিত নাই কিন্তু আমি সেই অনুভূতিটা পাচ্ছি যে আমি ওখানে নাই, তবুও আমি সেখানকার অনুভূতি নিতে পারতেছি। আমি একদম ডিরেক্টলি আমার মার সামনে নাই, তবুও আমি আমার সাথে কথা বলতে পারতেছি। এগুলো আসলে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটির ভিতরেই যায়। ওকে, ভিআর মানে কি? ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা,
এখন যাই যে ভার্চুয়াল রিয়েলিটিতে এইচএমডি কোনটাকে নির্দেশ করে? এইচএমডি আসলে হেড মাউন্টেড ডিসপ্লে। এইচএমডি পূর্ণরূপটা কি? এইচএমডি পূর্ণরূপটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। আচ্ছা, এটার হেড মাউন্টেড ডিসপ্লে মুখে, এই যে চোখের এখানে যেটা পড়া হয়, তাই তো হেড মাউন্টেড যে ডিসপ্লেটা চোখে পড়া হয়, এটা কি? তাহলে একটা বিশেষ চশমা। ওকে, এবার আসি যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত, এই যে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে তৈরি করা হয় কিসের সাহায্যে? এটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, আচ্ছা আমি তোমাকে বলি, ইংরেজি যে ওয়ার্ডটা আছে না, রিইনফোর্সমেন্ট, হ্যাঁ, এটা মানে হচ্ছে তুমি একটা কাজ করছো, এখন তোমাকে আবার বলা যে কি ঠিক হয়েছে না ভুল হয়েছে। যদি ভুল হয় তোমাকে দিয়ে আবার কাজটা করানো, এই ওয়ার্ডটা মানে কিন্তু অ্যাকচুয়ালি ওটাই বোঝায়। সো এই যে বারবার ভুল সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানে বারবার ভুল করতেছো, তুমি বলছো না এটা ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, তুমি এটা এভাবে করো, এভাবে করো, এরকম করে যেটা মেশিনকে তুমি ট্রেন করতেছো, এটাকেই তোমার হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং বলা হচ্ছে। ওকে, এগুলো সবই মেশিন লার্নিং এর পার্ট। আচ্ছা, এবার আসি যে এটা একটা উদ্দীপকের একটা প্রশ্ন, যে উদ্দীপকটা হচ্ছে এইটুকু, যে কি আছে, মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটা চলা ও স্পর্শানুভূতি রয়েছে। তাহলে কিন্তু এটা এআই না, কারণ এআই কি হাঁটা চলার ক্ষমতা এখন আছে? নাই। তাহলে হাঁটা চলার ক্ষমতা আছে এবং স্পর্শানুভূতি আছে, আবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, তার মানে কি রোবট। রোবটের ভিতরে এআই থাকে না? রোবটের অ্যাকচুয়ালি কিভাবে ডিসিশন নেয়? এআই এর মাধ্যমে তো, তাই না? সো এটা কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে রোবট। আচ্ছা, তিনি টিউমার অপারেশনে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করে। তার মানে পরেরটা হচ্ছে বেসিক্যালি ক্রায়ো সার্জারি। আচ্ছা, মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়? মিস্টার রাজীবের যন্ত্রটি, তার মানে রোবট ব্যবহৃত হয় কোথায়? রোবট ব্যবহৃত হয় জটিল সার্জারি চিকিৎসায়। যেসব জটিল কাজ মানুষকে দিয়ে করানো রিস্কি অথবা মানুষের ভুল হয়ে যেতে পারে, খুবই সূক্ষ্ম প্রেসিশন প্রয়োজন, সেসব কাজ কিন্তু তোমাকে রোবট দিয়ে করাতে হবে। ওকে, আচ্ছা, সো এরকম টিপটা তোমরা একদম বুঝে গেছো আই হোপ। এবার আসি যে মিস্টার রাজীব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণটা কি? উনি এই যে ক্রায়ো সার্জারি পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করছে, এটা কেন করছে? এটা করছে কারণ ক্রায়ো সার্জারিতে ব্যয় কম, সত্য কথা। ক্রায়ো সার্জারিতে কাটাছেঁড়ার প্রয়োজন নাই, সত্য কথা। দীর্ঘমেয়াদী কার্যকর থাকে, সত্য কথা। তো এখানে তোমার তিনটাই কিন্তু আনসার। ওকে, ক্রায়ো সার্জারি যদি ডিটেলসে বলতে যাই, হালকা কিছু পয়েন্ট বলি। ক্রায়ো সার্জারিতে তোমার হচ্ছে কি করা হয়? ক্রায়ো সার্জারি কিন্তু এখন তোমাদের হচ্ছে এইচএসসি বই কিন্তু একদমই নাই, কিন্তু ক্রায়ো সার্জারিতে কোশ্চেন আসতে পারে কি? আসতে পারে। এতদিন ধরে ক্রায়ো সার্জারি একটা বেশ ভালো ইম্পর্টেন্ট পার্ট ছিল, সো এখন একদমই না পড়ে যাওয়াটা তোমার জন্য বোকামি হবে। তোমার ক্রায়ো সার্জারি কি? আমি যদি এক কথা বলে দিলে, ক্রায়ো সার্জারি হচ্ছে ধরো একটা ক্যান্সার কোষ, ওই কোষটা কি আমার দেহের জন্য হচ্ছে ক্ষতিকারক না? তো আমি খুবই সূক্ষ্ম সুইয়ের মতো ক্রায়োপোব আমার এই কোষের ভিতর ঢুকিয়ে হচ্ছে খুবই ঠান্ডা গ্যাস, খুবই ঠান্ডা নাইট্রোজেন গ্যাস অথবা খুবই ঠান্ডা আর্গন গ্যাস হচ্ছে প্রয়োগ করে ওই কোষটাকে মেরে ফেলবো, ওই কোষটাকে ধ্বংস করে ফেলবো। এরকম করে তোমার হচ্ছে ক্রায়ো সার্জারি করা হয়। তার মানে কি কোনো কাটা চলার দরকার হয়? হয় না, জাস্ট সুচ ছুটানো হয়। আচ্ছা, তারপর দীর্ঘমেয়াদী কাজ করতে হয়, হ্যাঁ, ওই কোষটাই তো আমার আজীবনের জন্য ধ্বংস হয়ে গেল। আচ্ছা, তুলনামূলক ব্যয় কম কি? হ্যাঁ, অবশ্যই। ওখানে সার্জারি করে ওই কোষটা বের করতে গেলে যা খরচ হইতো তার থেকে হচ্ছে ক্রায়ো সার্জারিতে অনেক বেশি কম খরচ হয়। ওকে, তো এখানে তোমার ক্রায়ো সার্জারিটা কিন্তু আই হোপ অনেকটা বুঝতে পারছো। এখন আসি যে রোবোটিক্স কি, এখন তোমাকে বুঝতে হবে। আচ্ছা, রোবোটিক্স কি? এই কোশ্চেনটা যখন আসে তখন তোমাকে বুঝতে হবে যে রোবোটিক্স আর রোবট, এই দুটা পার্থক্যটা কি? রোবট হচ্ছে তোমার যন্ত্র, রোবট কি? রোবট হচ্ছে যন্ত্র। আর এই রোবোটিক্সটা কি? রোবোটিক্সটা হচ্ছে তোমার এই রোবট যন্ত্র তৈরির যে বিজ্ঞান বা এই যে শাস্ত্র, মানে এইগুলো নিয়ে পড়াশোনা যেটা হয় সেখানে হচ্ছে তোমার রোবোটিক্স। আর যেখানে তোমার অ্যাকচুয়ালি ওই যন্ত্রটাকে বানানো হয় সেটা হচ্ছে তোমার রোবট। তার মানে এই রোবোটিক্সটা কি? রোবোটিক্সটা হচ্ছে রোবট বিজ্ঞান, তুমি বলতে পারো। ওকে, আচ্ছা, এবার আসি যে রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে? রোবট গঠনে অ্যাকচুয়ালি 4টা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, সেন্সর, তারপর হচ্ছে তোমার আমি বলি এখানে, ওয়েট আমি একটু চেক করে নিই। এটাই, হ্যাঁ, পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি নিজেও ভুলে গেছিলাম। সেন্সর, এরপর আছে তোমার কন্ট্রোল সিস্টেম, তারপর আছে অ্যাকচুয়েটর, তারপর আছে পাওয়ার সোর্স। তোমাদেরকে এটা যদি এক্সপ্লেইন করে দেই, আমার ভুলে যেতে পারি ভাইয়া, কিন্তু তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু হবে না। আচ্ছা, সেন্সর কি? সেন্সর হচ্ছে তোমার রোবট সেন্সর। আমাদের কিন্তু আমরা বিভিন্ন যন্ত্রে কিন্তু সেন্সর ইউজ করি। সেন্সর কি? বাইরের পরিস্থিতিকে অ্যানালাইজ করতে পারে, যে বাইরে যে অবস্থাটা আছে সেটাকে গ্রহণ করে বুঝতে পারে, যে সেটা হচ্ছে সেন্সর। তো সেন্সর কি? ক্যামেরা সেন্সর হয়, হিট সেন্সর হয় যে বেশি তাপমাত্রার জায়গায় চলে গেছে, অথবা তোমার ধর কারেন্ট আরও বিভিন্ন সেন্সর হয় যেখানে বিভিন্ন সিগন্যাল অ্যানালাইজ করতে পারে।
কন্ট্রোল সিস্টেমটা কি, তুমি যে এই যে রোবটটা যে চলাফেরা করবে এটাকে তুমি করবা কি করবে না, রোবটের যে বুদ্ধিমত্তা, কন্ট্রোল সিস্টেমটা কি, কন্ট্রোল সিস্টেমটা হচ্ছে রোবটের বুদ্ধিমত্তা। আচ্ছা অ্যাকচুয়ালিটা কি, অ্যাকচুয়ালি হচ্ছে রোবটের পেশি, এটা কি হচ্ছে কি হাত পা নাড়াতে সহায়তা করে। এই রোবটের পেশিটা কি, রোবটের পেশিটা হচ্ছে অ্যাকচুয়েটার। পাওয়ার সোর্সটা কি, পাওয়ার সোর্সটা হচ্ছে রোবটের ব্যাটারি, যে রোবটটা অ্যাকচুয়ালি যে শক্তিতে চলবে, ব্যাটারি বা শক্তি। তাহলে অ্যাকচুয়ালি কি পেশি, কন্ট্রোল সেন্সর কি বুদ্ধিমত্তা, আর পাওয়ার সোর্সটা কি, পাওয়ার সোর্স হচ্ছে ব্যাটারি বা শক্তি, আর সেন্সরটা কি, সেন্সরটা হচ্ছে যে ও বাইরের অবস্থা যে বুঝবো যে হাঁটবে কি হাঁটবে না, ও হাঁটতে তো সামনে কিছু আসছে কি আসছে না, এটা ডিসাইড করার জন্য কিন্তু আমার সেন্সরটা লাগে। আচ্ছা তো রোবট গঠনের নির্দিষ্ট বৈশিষ্ট্য কয়টা, 4টা। এখন আসি যে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। কাজের প্রয়োজনে রোবটকে আমরা নিজেরা, আমরা মানুষ কত ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারি আমাদের মাথাকে। আমি যদি এখানে এরকম করে দাঁড়াই, আমি হায়েস্ট এই যে এই পর্যন্ত, আবার এদিকে এই পর্যন্ত করতে পারি, তার মানে কি আমি 180 ডিগ্রি পর্যন্ত করতে পারি। কিন্তু রোবট চাইলে মাথাকে গিয়ে, ওই যে ধরো ছোটবেলায় রোবট সিনেমা ছিল না, একটা রজনীকান্তের একটা রোবট সিনেমা ছিল, তো ওইটা আমি বেশ ছোট অবস্থায় আমার বাবার সাথে দেখছিলাম, দেখে বেশ ভয়টাই লাগতো। আচ্ছা যাই হোক, কজ ওটা রোবট আর্মি বিল্ড করে ফেলছে হোয়াটএভার। তো ওখানে কি হইতো, ওখানে আমি দেখছিলাম একটা জিনিস, যে রোবট হচ্ছে মাথায় এরকম একদম 360 ডিগ্রি হতে পারে বা পুরোটাই ঘোরাতে পারে। তো পুরোটা 360 ডিগ্রি, তার মানে কি একদম এই ঘোরা একদম সামনে, মানে একদম মাথা কি পুরোটা ঘুরে ফেলতে পারে। এর জন্য কি কাজের জন্য 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়, এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। আচ্ছা কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়, আমি একটু আগে বললাম রোবোটিক্স অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়, তাই তো। আচ্ছা এখন আসি যে ক্রায়ো সার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে কি ব্যবহৃত হয়। আমি তোমাদেরকে একটু আগেই বলছি যে ক্রায়ো সার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে নাইট্রোজেন ব্যবহৃত হয়, আর্গন ব্যবহৃত হয়, ইভেন হচ্ছে তোমার কঠিন কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। তার মানে এই তিনটাই ব্যবহৃত হয়। এই যে তাহলে কি একটা অক্সিজেনটা ব্যবহৃত হয় না, তাহলে এখানে আমার যে কোশ্চেনটা আছে, বোর্ড কোশ্চেন এরকম ভুল অনেক সময় আসে। সো তোমার ক্রায়ো সার্জারিতে এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। ক্রায়ো সার্জারিতে ক্রায়োজেনিক হিসেবে কোনটি ব্যবহার হয় না, কোনটি বা ব্যবহার হয় না কোনটি, এটা কিন্তু তোমার এখানে মানে প্রশ্নটা অ্যাকচুয়ালি এরকম ছিল, নাটা বাদ পড়ে গেছে। সেখানে আনসারটা কি হওয়া উচিত, আনসারটা হওয়া উচিত যে অক্সিজেন গ্যাস, যে অক্সিজেন গ্যাস ক্রায়ো সার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় না। ওকে সবাই আই গেস বুঝতে পারছো। এখন তুমি একটা কোশ্চেন আমাকে করতে পারো যে ভাই তাহলে এই কোশ্চেন বা এরকম টাইপের কোশ্চেন যেটা আসলে হয়তো ভুল আসছে বোর্ড পরীক্ষায়, ইন দ্যাট কেস আমরা কি করবো পরীক্ষার হলে বসে। এইসব ক্ষেত্রে তোমরা আসলে মোটামুটি হচ্ছে কনফিডেন্ট থাকতে পারো যে এসব প্রশ্নে বোর্ড পরীক্ষায় পরে অটোমার্ক দিয়ে দেওয়া হয়। ওকে সো ভুল কোশ্চেন থাকলে মোটামুটি কনফিডেন্ট থেকে এটাতে অটোমার্ক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাও দাগায় আসাটা মনে হয় খারাপ ডিসিশন না, কজ এটা তো আসলে অ্যাডমিশন না। অ্যাডমিশনে কিন্তু অনেক ইউনিভার্সিটি ইচ্ছা করে ভুল প্রশ্ন দিয়ে দেখে যেখানে পোলাপাইন দাগায় কিনা, বা পোলাপাইন কি দাগায়, ভুলটা দাগায় কিনা। সো অ্যাডমিশনে যদি ভুল প্রশ্ন আসে না দাগানো শ্রেয়, বোর্ড পরীক্ষা আসলে দাগায় আসো, মোস্ট প্রবাবলি অটোমার্ক দিয়ে দিবে, সমস্যা নেই। ওকে আচ্ছা এখন আসি যে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া কম, রোগীকে পূর্ব থেকে প্রস্তুতি নিতে হয় না, চিকিৎসা পরবর্তী রোগীকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়, এটা আসলে ভুল। পার্শ্ব প্রতিক্রিয়া কম, এটা তো আগেই বলছি যে স্যার একটা কোষকে ধ্বংস করে ফেলে, রোগীকে পূর্ব প্রস্তুতি নিতে হয় না, আসলে কোনো পূর্ব প্রস্তুতি লাগে না। যে সার্জারি ক্ষেত্রে অনেক কিছু হচ্ছে ওষুধ টষুধ দিক করে হচ্ছে ভালো মতো থাকতে হয়, যেহেতু তার বডিটাকে কাটা হবে, যাতে বেশি ব্লিডিং না হয়, এরকম বিভিন্ন ধরনের পূর্ব প্রস্তুতি নিতে হয়। কিন্তু তোমার হচ্ছে এই নিম্ন তাপমাত্রা চিকিৎসা পদ্ধতির হচ্ছে তোমার চিকিৎসার পরবর্তীতে রোগীকে অনেকদিন কিন্তু হাসপাতালে থাকতে হয় না, কার্য সার্জারিতে অপারেশন করে চালিয়ে চলে আসা যায়। ওকে সো এখানে তোমার আনসারটা কি, আনসারটা হচ্ছে তোমার 1 আর 2। ওকে আচ্ছা এখন আসি যে আচরণগত বায়োমেট্রিক বৈশিষ্ট্য কোনটি। বায়োমেট্রিক বৈশিষ্ট্য কি, বায়োমেট্রিক বৈশিষ্ট্য হচ্ছে এমন বৈশিষ্ট্য যা দিয়ে একটা মানুষকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়, বা ওই মানুষটা কি হচ্ছে, মানে আমি তানভীর ফারুক কি না, এটা আমার ফোন কীভাবে যাচাই করে, আমার ফোন আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই করে। আবার হচ্ছে ধরো আমি কখনো যদি মারা যাই, লেটসে কোনো একটা ক্রাইমে মারা গেলাম, তাহলে আমার লাশটাকে আমার লাশই কিনা এটা কীভাবে ডিসাইড করবে, ডিএনএ টেস্ট দিয়ে ডিসাইড করবে। সো এরকম যেসব বৈশিষ্ট্য দিয়ে একটা মানুষের পরিচয় যাচাই করা হয় সেগুলোকে বায়োমেট্রিক বৈশিষ্ট্য বলে। এখানে কিছু আচরণগত বৈশিষ্ট্য আছে। আচরণগত বৈশিষ্ট্যের ভিতরে কি আছে, ধরো এখানে ফিঙ্গারপ্রিন্ট একটা শারীরিক বৃত্তীয়, আইরিশ এটা শারীরিক বৃত্তীয়, হ্যান্ড বৃত্তীয় মানে কি হাতে তারা বিন্যাস, সো এটাও কি শারীরিক বৃত্তীয়। তো তোমার এখানে কি সিগনেচার বা আমার স্বাক্ষর, এটা কি একটা আচরণগত বৈশিষ্ট্য। অনেক জায়গায় কি আমি ব্যাংক ট্যাঙ্ক বা সব জায়গায় কি কাগজপত্রে সাইন করি না, ওখানেও কিন্তু আমি নিজে মানে সম্মতি দিছি কিনা বা আমার পরিচয় ঠিক আছে কিনা এটা যাচাইয়ের জন্যই কিন্তু তোমার এই সিগনেচারটা নেওয়া হয়। সো এখানে বায়োমেট্রিক বৈশিষ্ট্য হিসেবে আচরণগততে সিগনেচার ইউজ করা হয়। এছাড়াও তোমার হচ্ছে কি স্ট্রোক মানে টাইপিংটা কীভাবে করি, অথবা হচ্ছে তোমার কথা বলা ভয়েস, এটা দিয়েও কিন্তু তোমার যাচাইটা করা হয়। ওকে আচ্ছা এখন আসি যে জাতীয় পরিচয়পত্র তৈরিতে নিচে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়। জাতীয় পরিচয়পত্র তৈরিতে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করা হয়। দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, এগুলো কি জাতীয় পরিচয়পত্রে কি হয়, জাতীয় পরিচয়পত্রে আমাদের পরিচয়টাকে বোঝানো হয়, তাই তো। আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেয়, আমাদের চোখের আইরিস স্ক্যানের হচ্ছে ছবি নেয়। তোমরা যারা রিসেন্টলি এনআইডি করছো, যদি কেউ করে থাকো তোমরা দেখছো যে এরকম চোখের ভিতরে একটা কি বলে একটা যন্ত্রের ভিতরে তাকাইতে হয়, তাই তো। সো এরকম বিভিন্ন জাতীয় পরিচয় পদ্ধতিতে অবশ্যই বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। এখন আসি যে ক্রায়ো সার্জারি ব্যবহৃত হয় কোথায়।
এখানে একটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা অলরেডি কায়োসার্জারি নিয়ে পড়লাম যে কায়োসার্জারি একটা ভালো একটা চিকিৎসা পদ্ধতি, যেখানে হচ্ছে কাটাছেঁড়া লাগে না, তো হচ্ছে অনেক ভালো, তাই না? এটা কোষ ধ্বংস করে ফেলা যায়। কিন্তু এটা দেখি সব ধরনের চিকিৎসা পসিবল? এটা তো সব ধরনের চিকিৎসা পসিবল না। তুমি হার্টের বাইপাস কীভাবে কায়োসার্জারি দিয়ে করবা? হার্টের বাইপাসে অ্যাকচুয়ালি কী হয়, যে হার্টটা ফেলিয়ার হয়ে যায়, সো ওখানে তোমার একটা মানে হার্টের যে কোনো একটা নারী ব্লক হয়ে যায়, ওই নারীটাকে হচ্ছে বাইপাস করার জন্য একটা মানে ওখানে তোমার অপারেশন করে একটা বাইপাসের একটা পথ, ধরো বাইপাস যারা অ্যাকচুয়ালি বুঝো যে বাইপাস কি, বিভিন্ন শহরে এখন বাইপাস থাকে, শহরের ভিতর দিয়ে না গিয়ে বাইরে থেকে একটা রাস্তা করে দেওয়া, যাতে এক জেলা থেকে আরেক জেলায় যে বাসগুলো যাবে সেগুলো বাইপাস দিয়ে চলে যেতে পারে। আচ্ছা, তো লিভার ক্যান্সার, আচ্ছা ওটা আসতেছি। প্লাস্টিক সার্জারিতে আমরা কি মুখের হচ্ছে আমরা দেখছি নাটক সিনেমা যে মুখের যে চেহারা চেঞ্জ করতে হলে প্লাস্টিক সার্জারি করে, এটাও কায়োসার্জারিতে পসিবল না। কায়োসার্জারিতে জাস্ট হচ্ছে কোষ ধ্বংস করে। আচ্ছা, চোখের লেন্স প্রতিস্থাপন, এটাও তো আসলে পসিবল না। এখানে একটা জটিল একটা প্রক্রিয়া, এখানে তো কায়োসার্জারি জাস্ট কোষ ধ্বংস করলে হয়ে যাবে না। কিন্তু ক্যান্সার কোষ, এই যে লিভার ক্যান্সার বা এই ক্যান্সার কোষগুলোকে তোমার হচ্ছে কায়োসার্জারিতে ধ্বংস করা সম্ভব। তো ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে দিলে কিন্তু তোমার কাছে চিকিৎসাটা হচ্ছে। সো লিভার ক্যান্সারে তোমার কায়োসার্জারি ব্যবহার করা যাবে। ওকে, এক্সপ্লেন করে দিলাম বেশ ভালো মতো, আই গেস তোমার বুঝতে পারবা। এবার আসি আন্তঃস্বাস্থ্য বিজ্ঞান। আন্তঃস্বাস্থ্য বিজ্ঞান মানে কি? আন্তঃস্বাস্থ্য বিজ্ঞান মানে হচ্ছে একাধিক বিষয় বা একাধিক শাস্ত্র নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয়। একাধিক বিষয়, শাস্ত্র মানে হচ্ছে বিষয়। তো এখানে এই যে নিচের রেকর্ডের ভিতরে কোনটা হচ্ছে আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান বা কোনটা হচ্ছে একাধিক হচ্ছে বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়? তোমার রোবোটিক্সে যন্ত্র বানানো হয়, এইটা আসলে ঠিক আছে, অত বেশিও হয় না কিন্তু, ঠিক আছে। বায়োমেট্রিক্স তো আসলে না, এটা বায়োমেট্রিক্স তো আসলে না, এটা তো আসলে আগেই বাদ। সো রোবোটিক্সও বাদ, ইনফরমেটিক্সও বাদ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংও বাদ। এখানে আসলে জিন নিয়ে বেশি আলোচনা করা হয়। বায়ো ইনফরমেটিক্স, এটা হচ্ছে তোমার আনসার। কেন আনসার? বায়ো ইনফরমেটিক্সে বেসিক্যালি বায়োলজি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হয়। অ্যান্ড এটা কীভাবে আলোচনা করা হয়? এটা ম্যাথ, স্ট্যাটিস্টিক্স এবং আইসিটি বলা যায়, বা হচ্ছে তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যেটা বলো, এই চারটে বিষয় নিয়ে তোমার বায়োলজি ডেটাগুলোকে ম্যাথ স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন হচ্ছে সূত্রে বা হচ্ছে থিওরির সাহায্যে কম্পিউটার ব্যবহার করে হচ্ছে তোমার অ্যানালাইসিস করা হয়, এগুলো নিয়ে আলোচনা করা হয়, এগুলো নিয়ে রিসার্চ করা হয়। বুঝতে পারছো? তো বায়ো ইনফরমেটিক্স হচ্ছে এখানে তোমার আনসার, কারণ এখানে 4 ধরনের হচ্ছে বিজ্ঞান ইউজ হচ্ছে। ওকে, আচ্ছা এখন আসি যে জিনোম সিকোয়েন্সিং এর ইলেকট্রনিক ডাটাবেস তৈরির বিষয়টি নিচের হচ্ছে। দেখো, জিনোম সিকোয়েন্সিং তার মানে কি? জিন যে আছে, জিন, আচ্ছা তোমরা যারা অ্যাকচুয়ালি আর্টস ব্যাকগ্রাউন্ড একটু হয়তো কঠিন, এটা বুঝো। জিন হচ্ছে মানুষের দেহের যে জিনের যে বৈশিষ্ট্য আছে, এই সম্পূর্ণটাকে একসাথে জিনোম বলা হয়। তো জিনোমে এই যে জিনগুলো থাকে, ধরো হচ্ছে ডিএনএতে, মানে ডিএনএর যে সিকোয়েন্স থাকে, ডিএনএতে একটা সিকোয়েন্স থাকে যে ইউ এ জি, ঠিক আছে, ইউরাসিল তো হচ্ছে আরএনএ থাকে টি। তো এরকম যে বিভিন্ন ধরনের যে অ্যামিনো অ্যাসিড আছে, এই অ্যামিনো অ্যাসিডের একটা হচ্ছে তোমার সিরিয়াল থাকে, ইউ এ জি টি ইউ জি এ, এরকম টাইপের একটা সিরিয়াল। এই যে সিরিয়ালটা, এই যে সিকোয়েন্সটা, এটা তৈরি করা হয় কিন্তু অ্যানালাইসিস করে। এই যে জিন আমাদের দেহে থাকা একটা বৈশিষ্ট্য, সেই জিনকে অ্যানালাইসিস করে এরকম একটা সিকোয়েন্স ব্যবহার করা হয়। এটাকে এই সিকোয়েন্সটা আবার বের করে ইলেকট্রনিক্স ডাটাবেস তৈরি করা হয়। এটা তাহলে কিসের আওতায় আসবে? তোমরা অলরেডি বুঝতে পারছো না? এটা কিন্তু ওই যে বায়ো ইনফরমেটিক্স কই, এই যে বায়ো ইনফরমেটিক্সের আওতায় আসবে। কারণ কি? এই যে জিনোম বা আমাদের দেহের একটা বৈশিষ্ট্য, এটা কি বায়োলজি রিলেটেড ডাটা, তাই তো, জীববিজ্ঞান রিলেটেড ডাটা। এটাকে কম্পিউটার ব্যবহার করে তোমার হচ্ছে স্টোর করা হচ্ছে বা অ্যানালাইসিস করা হচ্ছে। তার মানে কি? এটা বায়ো ইনফরমেটিক্সের অংশ, তাই তো। এর আগে একটা ভালো মতো বুঝলে এটাও ইজিলি বুঝবা, কোনো সমস্যা নেই। এখন আসি যে সারা বেগম বিবর্তনের রহস্য উন্মোচনের কাজ করেন। তার গবেষণার জন্য বিভিন্ন উপাদান ও কৌশলের সমন্বিত বিষয়গুলো হলো বিবর্তনের রহস্য উন্মোচনে। এই যে যেখানে তোমার রহস্য উন্মোচন করা হয়, সেগুলো হচ্ছে আসলে সবই মানে জীববিজ্ঞান রিলেটেড রহস্য উন্মোচন করবে। তার মানে 100% বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞান রিলেটেড রহস্য উন্মোচন করবে। তার মানে 100% কি? তার মানে 100% বায়ো ইনফরমেটিক্স। ওখানে আমি বুঝে গেছি বায়ো ইনফরমেটিক্স। তাই এটা যদি বায়ো ইনফরমেটিক্স হয়, বায়ো ইনফরমেটিক্স, এটা যদি বায়ো ইনফরমেটিক্স হয়, তাহলে নিচের কোনটা হচ্ছে কি হবে? দেখো, আণবিক জীববিদ্যা ও মেডিসিন, হ্যাঁ এটা নিয়ে আলোচনা করা হয়। বায়ো ইনফরমেটিক্সে হচ্ছে আণবিক জীববিদ্যা ও মেডিসিন নিয়ে আলোচনা করা হয়, ডেটাবেস ও প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা হয়। কিন্তু বায়ো ইনফরমেটিক্সে তোমার পদার্থবিদ্যা এবং রসায়ন নিয়ে আলোচনা করা হয় না ডিরেক্টলি, ঠিক আছে। সো তোমার এখানে আনসার কি হবে যে বায়ো ইনফরমেটিক্সে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? বায়ো ইনফরমেটিক্সে আণবিক জীববিদ্যা ও মেডিসিন নিয়ে আলোচনা করা হয়, ডেটাবেস ও প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, তোমাদের জন্য একটা টিপস, এই যে এমসিকিউগুলো যখন পড়বা না, ধরো তোমাদের এখন হচ্ছে পরীক্ষার কয়দিন আছে, মনে হয় আজকে হচ্ছে তোমার 11 তারিখ, তোমাদের পরীক্ষা হচ্ছে 2 তারিখ থেকে, তার মানে ধরো মোরাললেস 20 দিন আছে। তো এই 20 দিন যখন তুমি পড়বা, তুমি টিক পড়ো, সিকিউ পড়ো, এমসিকিউ পড়ো, যাই পড়ো না কেন, তুমি এমনভাবে পড়বা তোমার প্রত্যেকটা তুমি মানে ওখান থেকে ওই টপিক থেকে যাই আসুক না কেন, তুমি যাতে আনসার করতে পারো, ঠিক আছে। কীভাবে আমি তোমাকে বলি, তুমি একটা এমসিকিউ সলভ করতেছো, তুমি এমসিকিউ থিওরিটা জেনে রাখবা, তাহলে ওই এমসিকিউ তুমি যদি এমসিকিউতে না আসে, তোমার যদি ক নাম্বারে আসে, তাহলে তুমি যদি ওটা লিখতে পারো এক লাইনে। ওকে, আবার তুমি ধরো হচ্ছে এই যে আমরা যেখানে বায়ো ইনফরমেটিক্স রিলেটেড পড়লাম, এটাকে তুমি এমনভাবে পড়বা যাতে কি তোমার
ইজিলি তুমি হচ্ছে এটা সিকিউতেও লিখতে পারো। ওকে, সো এগুলো কিন্তু তোমাদের ভালো ভালো টিপস, এগুলো একটু ভালো মতো মেনটেন করার চেষ্টা করবো, তাহলে কিন্তু তোমাদের আইসিটিতে ইনশাল্লাহ, গত বছর কিন্তু আইসিটিতে প্রচুর ফেল করছে, কিন্তু আই হোপ যে এবারে কিন্তু তোমরা এরকম কোনো অবস্থায় পাওয়া না, তোমরা যারা পড়বা তারা অবশ্যই আউটকাম পাবা। ওকে, কারণ এটা বেশ কঠিন একটা কি বলে বেশ সহজ একটা সাবজেক্ট। ওকে, আচ্ছা এখন আসি যে কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি। মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি হচ্ছে খুবই ছোট অণু আকারের বা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু আকারের যেসব যন্ত্র এখন তৈরি করা হচ্ছে সেগুলোকে হচ্ছে ন্যানো টেকনোলজির ভিতরে ফেলানো হয়। ন্যানো মানে হচ্ছে অনেক ক্ষুদ্র, এই মলিকুল মানে হচ্ছে অণু বা অনেক ক্ষুদ্র অণু, ঠিক আছে? সো এই অণু টাইপের মেডিসিন বা এত ছোট মেডিসিন কিসের আওতায় তৈরি করা হয়? ন্যানো টেকনোলজির আওতায় তৈরি করা হয়, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার জিন ফাইন্ডিং গবেষণা কোনভাবে করা হয়? আবার গবেষণা, জিন ফাইন্ডিং গবেষণা, সো এখানে কি বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে? এখন তোমরা আমাকে যেটা বলবা, আচ্ছা একটু পরে আসতেছি, কি বলবো একটু পরে আসতেছি, এই টিটা সলভ করে ফেলি। যে ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয়? ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরে তোমার হচ্ছে রক্ত ব্যবহার করা হয় ডিরেক্টলি। ডিএনএ যদি তুমি চেঞ্জ করতে চাও তুমি ডিরেক্টলি রক্ত দিয়ে আসলে ব্যবহারটা করা হয়। ওকে, বাট হ্যাঁ তোমার হচ্ছে মুখমণ্ডলের যে কোনো কোষ থেকেও কিন্তু তোমার ডিএনএ পাওয়া যাবে, ওটা সমস্যা না। বাট মেইনলি আমি যদি এখন কাউকে যে বলি যে আমার ডিএনএ টেস্ট করে দেন, সে অবশ্যই আমার রক্ত থেকে করবে অথবা আমার লালা থেকে করবে। সো এখানে তো লালা অপশন নাই, সো এখানে রক্তই তোমার হচ্ছে অপশন। আচ্ছা, কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? বায়ো ইনফরমেটিক্স বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প ডেটা সংরক্ষণ না, বায়ো ইনফরমেটিক্সে অনেক ডেটা নিয়ে কাজ করা হয়। তারপর ন্যানো টেকনোলজি ব্যবহার না, এটা আসলে না। প্রযুক্তি নির্ভর নিরাপত্তা না, নিরাপত্তা রিলেটেড তো কিছু এখানে নাই। এই যে এইটাই হচ্ছে তোমার আনসার, যে জৈবিক ডেটা সমাহার। বায়ো ইনফরমেটিক্সে কি হয়? বায়োলজি রিলেটেড ডাটা, ম্যাথ ও স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন নিয়ম ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে হচ্ছে তোমার সংরক্ষণ করা হয় অথবা অ্যানালাইসিস করা হয়, অনেক কিছু করা হয়। আচ্ছা, এটা গেল আনসার, এটা গেল। এবার আসি জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস কি বলা হয়? জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বৈশিষ্ট্যের বিন্যাসকে তোমার হচ্ছে জিন বলে, আর এই সকল কিছুকে একসাথে তোমার হচ্ছে জিনোম বলে। ওকে, সো এখানে ডিরেক্টলি বললে জিন দিবা আনসার, যদি জিন থাকে, যদি তোমার সমগ্র কথাটা না আসে, সমগ্র আসলে তোমার হচ্ছে জিনোম দিবা, সমগ্র না আসলে তোমার হচ্ছে জিন দিবা। ওকে, আচ্ছা এখন আসি যে মিস্টার ফরিদ সাহেব একজন কৃষি বিজ্ঞানী, তিনি তার গবেষণায় উন্নত ধানের জাত উন্নত হচ্ছে জাতের ধান উদ্ভাবন করছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না। আচ্ছা এখন আসি ওই যে একটু আগে যে কথাটা বলতে গেছিলাম, তোমরা যে কোশ্চেনটা আমাকে করা উচিত সেটা হচ্ছে যে তুমি বায়োইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্থক্যটা কি? বায়োইনফরমেটিক্স হচ্ছে তোমার যে কোনো রহস্য, জীববিজ্ঞান রিলেটেড যে কোনো রহস্য, জীববিজ্ঞান রিলেটেড যে কোনো গবেষণা, জীববিজ্ঞান রিলেটেড যে কোনো ডাটা সংরক্ষণ, এরকম সব কিছু হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমাদের লেভেলে সব কিছু হচ্ছে জিনের পরিবর্তন আনা, নতুন একটা জাত বহন করা, তোমার হচ্ছে জিনটাকে হচ্ছে কোনো রকম করে চেঞ্জ করা, এগুলো সবগুলো কি তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জিনে যদি চেঞ্জের কিছু না আসে তাহলে সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভিতরে মোস্ট প্রবলি না। ওকে, আচ্ছা এখন আসো যে মিস্টার ফরিদ সাহেবের ব্যবহৃত পদ্ধতির নাম কি? মিস্টার ফরিদ সাহেবের কি করছে? যেটা নতুন একটা জাত ধানের জাত বহন করছেন, তার মানে কি এটা অবশ্যই হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আই হোপ খুব ইজিলি বুঝতে পারতেছো। এখন আসি যে উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেব লক্ষ্য হলো কি? উদ্দীপকের আলোকে মিস্টার ফরিদ সাহেব লক্ষ্য হ্যাঁ ওনার লক্ষ্য কি বা ওনার উদ্দেশ্যটা কি? ঠিক আছে, এখন আসি যে প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা। হ্যাঁ ট্রু, মানে এমন একটা জাত উৎপাদনের চেষ্টা করবে যেটা একটু বেটার হয়, প্রতিকূল পরিবেশে যাতে বেশি উৎপাদন হয়, উৎপাদনের পরিমাণ যাতে বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বৃদ্ধি হয়, মানে ধানের যাতে কোনো ক্ষতি না হয়। তার মানে এখানে আনসারটা কি হবে? যে ওই জাত উৎপাদনের সময় উনি হচ্ছে অবশ্যই সব দিক থেকে বেটার জিনিস উৎপাদন করার চেষ্টা করবে, তাই তো? এখানে আনসার হবে তিনটাই। আচ্ছা, স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা হয়েছে? এটা আসলে কার্প মাছে করা হয়েছে, এটা একদম ডিরেক্টলি জ্ঞানমূলক, যে তোমার এটা হিস্ট্রি টাইপের, যে স্যামন মাছ থেকে তোমার জিনটা নিয়ে কার্প বা যে আমরা যে হচ্ছে আমেরিকান রুই বা হচ্ছে তোমরা বাজারে গেলে দেখতে পারবা, এই টাইপের মাছের জিনে ঢুকানোর ফলে তোমার হচ্ছে এই মাছটাকে কিন্তু হচ্ছে আকৃতিতে বড় করা সম্ভব হয়েছে। আচ্ছা এখন আসি যে বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেছে? এটা আসলে অনেক বেশ ইম্পর্টেন্ট জ্ঞানমূলক, এটা প্রায় আমি নিজে বিভিন্ন জায়গায় দিছি। সো এটা তোমার আনসারটা হচ্ছে পাট, যে উনি পাটের হচ্ছে বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে বেশ খ্যাতি অর্জন করেছেন। পাটের উনি সম্পূর্ণ জিনোম বা প্রথম জিনোম হচ্ছে প্রকাশ করেন, সম্পূর্ণ জিনোম প্রকাশ করেন হচ্ছে মাকসুদুল আলম। ওকে, এটা বিশ্বেই প্রথম। ওকে ঠিক আছে, এবার আসি যে জিএমও এর পুনরূপ কি? জিএমও এর পুনরূপ হচ্ছে তোমার, আচ্ছা এখানে না লিখি, এই যে এটাই তোমার আনসার, যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা আসলে কিসের সাথে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথে হচ্ছে তোমার রিলেটেড, যে যেভাবে জিনটাকে চেঞ্জ করা হয়, যদি জিনে কোনো চেঞ্জ করা হয়, যে মডিফাইড মানে তো চেঞ্জ, তাই না? যে জেনেটিক্যালি যেসব হচ্ছে তোমার জীব বা যেসব জিনকে চেঞ্জ করা হয়েছে সেটাকেই তোমার হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়। ওকে আচ্ছা এখন আসি, ও আচ্ছা এই টিকটা দুইবার আসছে, এই টিকটা তাহলে ডিলিট করে দিই।
এটা কেন ডিলিট করলাম, তোমাদের যাতে পরে তোমরা এই স্লাইডটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল থাকবে। আবার যদি না থাকে অবশ্যই তোমরা কিন্তু হচ্ছে পেজে মেসেজ দিয়ে বা আমাকে মেসেজ দিয়ে তোমরা অ্যাভেলেবল নিতে পারবা। সো এইটা তোমাদের লাস্ট পরীক্ষার আগে একটা ভ্যালুয়েবল হচ্ছে স্লাইড হিসেবে কিন্তু তোমরা ইউজ করতে পারো বা তোমাদের প্রিপারেশনের জন্য ইউজ করতে পারো। সো এই কারণে কিছু রিপিট রাখতেছি না, এটা ফ্ললেস একটা স্লাইড তোমাদের ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সো অবশ্যই যাদের লাগবে গ্রহণ মানে একটু 2 জায়গায় মেসেজ দিলে হাইস্ট হয়ে যাবে যদি তোমার কমেন্টে না থাকে। সো এটা চেষ্টা করবা। আর ওয়েবসাইটে এটা তো ওই যে ফ্রি কোর্স কিন্তু এখন এনরোল হচ্ছে স্কুল অফ এক্সেলেন্সের ওয়েবসাইটে। সো ফ্রি স্কুল অফ এক্সেলেন্সের ওয়েবসাইটে তুমি যদি লগ ইন করে ফেলো তাহলে কিন্তু তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। ওকে, এটাই মোস্ট রাইট ওয়ে। যাই হোক, এবার আসি যে জনাব লাবিব মসৃণ ত্বকের জন্য অ্যান্টি এজিং ক্রিম ইউজ করেন। কি ইউজ করছে? ক্রিম। এই যে ক্রিম তৈরিতে এক ধরনের পদ্ধতি ব্যবহার করলেন, তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে। এটা তো আসলে বায়োমেট্রিক্স। এই যে ক্রিম তৈরিতে কোন ধরনের প্রযুক্তি ইউজ হয়, এই যে ক্রিম তৈরি প্রযুক্তি কোনটা, এটা আসলে ন্যানো টেকনোলজি। ক্রিম তৈরি কি? ক্রিম তৈরিতে তারপর চিপসের প্যাকেট, তারপর হচ্ছে রেফ্রিজারেটর, বিভিন্ন ধরনের যন্ত্র, এগুলো সব কিছুতে কিন্তু এখন হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। ঠিক আছে, খুবই ক্ষুদ্র যন্ত্র বলি বা খুবই ক্ষুদ্র কণা বলি, এগুলোকে ইউজ করা হচ্ছে, তাই তো প্রযুক্তি হিসেবে ইউজ করা হচ্ছে। সো ক্রিম তৈরি প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। এবার আসি যে জনাব লাবিবের কক্ষে প্রবেশে ব্যবহৃত হচ্ছে প্রযুক্তির ক্ষেত্রে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো। জনাব লাবিবের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তির ক্ষেত্রে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো, এই যে উনি যে ঢুকতে গেছেন তখন কি ওনার হাতের ছাপ লাগছে, তার মানে এটা কি ধরনের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য? হ্যাঁ, প্রযুক্তির ক্ষেত্রে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো। হ্যাঁ, তারপরে ওটা বায়োমেট্রিক্স ছিল, তো বায়োমেট্রিক্সের ক্ষেত্রে তোমার শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য ছিল কি আছে? তোমার সাক্ষ্য কি একটা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য? না, তো স্বাক্ষর বাদ। ডিএনএ কি একটা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য? হ্যাঁ। ফিঙ্গারপ্রিন্ট একটা শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য? হ্যাঁ। তবে এখানে আনসারটা কি হবে? আনসারটা হবে 2 ও 3। ওকে, বুঝতে পারছো? এবার আসি যে স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? এটা হচ্ছে সেই ওই যে বলছিলাম না, মলিকিউলার মেডিসিন, খুবই ক্ষুদ্র হচ্ছে তোমার মেডিসিন। আবার হচ্ছে তোমার স্মার্ট ড্রাগ বা স্মার্ট ওষুধ, স্মার্ট ড্রাগ। এই স্মার্ট ওষুধ বা স্মার্ট ড্রাগও তোমার হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করে তৈরি করা হচ্ছে এখন। ওকে, এগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে আমার জন্য মানে আমার দেহের জন্য একটা স্পেশাল টাইপের ওষুধ থাকবে, ওইটা শুধুমাত্র আমার দেহে কাজ করবে অ্যান্ড খুবই 100% অ্যাকুরেটলি কাজ করবে। সো এইগুলো এখন কিন্তু গবেষণা হচ্ছে ন্যানো টেকনোলজির সাহায্যে। আচ্ছা, এবার আসি যে ন্যানো পার্টিকেলের আকৃতি কথা, এটা মনে রাখবা যে 1 থেকে 100 ন্যানোমিটার, এটাই হচ্ছে তোমার ন্যানো পার্টিকেলের আকৃতি। ওকে, আচ্ছা, এবার আসি যে ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? ন্যানো প্রযুক্তি কতটি পদ্ধতিতে ব্যবহৃত হয়? এটা আসলে 2টি। আনসারটা কি? 2টি। কি আছে? যে একটা আছে হচ্ছে তোমার বটম আপ, আরেকটা আছে কি? আরেকটা আছে হচ্ছে তোমার টপ ডাউন। বটম আপ বা টপ ডাউন মানে কি, এটা মনে রাখবা। তোমাদের যদি কোনো ন্যানো টেকনোলজি রিলেটেড কোনো যদি সিকিউ আসে তখন তুমি এটা ইজিলি আনসার করতে পারবা যে বটম আপ মানে হচ্ছে তুমি ক্ষুদ্র কণা, মানে অনেক ছোট কণা একসাথে বড় করে মানে একসাথে মিলিত করে একটা বড় কিছু দাঁড়ানোর চেষ্টা করবা। আবার টপ ডাউন হচ্ছে তুমি একটা বড় কণাকে ভেঙে আস্তে আস্তে ক্ষুদ্র আকারে নিয়ে যাবা। ন্যানো টেকনোলজিতে দুইটা পদ্ধতি তোমার কিন্তু হচ্ছে যন্ত্র বানানো হয় বা যন্ত্রতে ইউজ করা হয়। সো এই দুটো পদ্ধতি তোমার হচ্ছে এখানে আনসার। এটা কিন্তু তোমার যদি সিকিউতে আসে তখন কিন্তু তুমি এভাবেই লিখবা। ঠিক আছে, আচ্ছা, এবার আসি যে খাদ্যজাত দ্রব্যের মান ঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ দেওয়া হয়, প্যাকেটের ভিতর প্রলেপ দেওয়ার প্রযুক্তি কোনটা? এটা হচ্ছে তোমার ন্যানো টেকনোলজি। তাই তো বললাম চিপসের প্যাকেটে কোন ধরনের প্রযুক্তি ইউজ হয়? ন্যানো টেকনোলজি। এবার আসি যে কম্পিউটার এথিক্সের নির্দেশনা কয়টি? কম্পিউটার এথিক্সের নির্দেশনা হচ্ছে তোমার 10টি। এটা আসলে ওয়াল্টার ম্যানার হচ্ছে ম্যানার শিখাইছে। আচ্ছা, ডক্টর ওয়াল্টার ম্যানার হচ্ছে কম্পিউটার এথিক্স অর্গানাইজেশন বা এরকম টাইপের কিছু একটা, ভুলে গেছি আমি অর্গানাইজেশনের নাম। কম্পিউটার এথিক্স রিলেটেড যে বডি আছে, যেটা রেগুলেটরি বডি, সেটা থেকে তোমার হচ্ছে কম্পিউটার এথিক্সের জন্য 10টা নির্দেশনা উনি প্রকাশ করছিলেন। তোমার সবার জন্য হচ্ছে বলা থাকবে যে আমার হচ্ছে ফার্স্ট অধ্যায় যে ওয়ান শট যে ক্লাস আছে ওটা একবারই নিয়েছিলাম। সো ওই ক্লাসটা থেকে একটু হচ্ছে আমার স্লাইডে দেখবো 10টা হচ্ছে নির্দেশনা দেওয়া আছে, অ্যাটলিস্ট রিডিং পড়ে নিও, বা তোমাদের বইতেও আছে একবার রিডিং পড়ে নিও, আর কিছুই না। তোমার সিকিউতে কিন্তু আসলে তুমি যাতে লিখতে পারো। আচ্ছা, নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চলিয়ে দেওয়ার নাম কি? মানে আমি আরেকজন একটা বই লিখছে, সেই বইটাকে আমি নিজের নামে চালাই দিচ্ছি, আমি বলতেছি যে আমি লিখছি, অথবা আমি তাকে কোনো ক্রেডিট দিচ্ছি না, এটাকে আপনি প্লেজিয়ারিজম বলে। অন্য কারো হচ্ছে সৃজনশীল কাজকে নিজের নামে চালিয়ে দেওয়াকে তোমার প্লেজারিজম বলে। আচ্ছা, অনুমতি ব্যতীত অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটারের ব্যবহার করাকে কি বলে? অনুমতি ব্যতীত কারো কম্পিউটারে প্রবেশ করলাম অ্যান্ড তার হচ্ছে কম্পিউটার ব্যবহার করলাম, এটাকে আসলে হ্যাকিং বলে। এটাকে কি বলে? হ্যাকিং বলে। আমাদের অ্যাকাউন্টে কেউ যদি হচ্ছে আমাদের অনুমতি ব্যতীত বা আমাদের পাসওয়ার্ড হ্যাক করে ঢুকে যায়, তারপর সেটাকে ইউজ করতে কি আমরা হ্যাকিং বলবো না? বলবো যে আমাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আমাদেরকে মেসেজ দিও না। সো এটা কি যে হ্যাকিংই বলবে, যে কারো অনুমতি ব্যতীত কম্পিউটার প্রবেশ করে ব্যবহার করাকে হ্যাকিং বলে। আচ্ছা, এবার আসি যে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো কি? বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হচ্ছে তোমার
মহাকাশ গবেষণায় আসলে বায়োটেকনোলজি বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হবে না। মহাকাশ গবেষণায় তোমার আলাদা ধরনের বিজ্ঞান আছে, এটা আসলে জীবাণু অস্ত্র তৈরি বা জৈব প্রযুক্তি এগুলোতেই ব্যবহার হবে। তাহলে এখানে আনসারটা কি 1 ও 2। ওকে, আচ্ছা এবার আসি যে টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কি। টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন হচ্ছে ফোনের মাধ্যমে ডক্টররা যে সেবা দেয়, তাই তো? তুমি কাউকে কল দিবা, কল দিয়ে বলবা যে আমার বাচ্চার এই হয়েছে। এখন তো তোমরা বলবো না, তোমাদের বাবারা ধরো আগে বলতো যে আমার বাচ্চা অসুস্থ, আমার বাচ্চা হচ্ছে এরকম পায়খানা, হলুদ পায়খানা হচ্ছে। সো তখন ডাক্তার শুনে বলবে আচ্ছা ঠিক আছে কত মাস বয়স, ঠিক আছে তাহলে এই ওষুধ খাওয়া। তো এটা কি টেলিমেডিসিন, তাই তো? এটা অনেক তোমরা ছোট অবস্থায় অনেক ডিটেলসে পড়ছো। তো টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক কি কি? একজন বিশেষজ্ঞ চিকিৎসক লাগবে, একটা বিশেষায়িত নেটওয়ার্ক লাগবে। এখন একটা কথা বলো, টেলিমেডিসিনে কি তোমার রোগী কি ডাক্তারের কাছে অ্যাকচুয়ালি ফিজিক্যালি যায় না তো? সেটা বিশেষায়িত রোগ নির্ণয় কিন্তু আসলে থাকার কোনো উপায় নেই। ডাক্তার ওই লক্ষণ শুনে নিজে একটা রোগ নির্ণয় করার চেষ্টা করে টেলিমেডিসিনে, তাই তো? সেক্ষেত্রে তোমার আনসারটা হবে 1 ও 3। এখানে এরপর আসি, বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে কোথায়? বায়োমেট্রিক্স প্রযুক্তি বা ওই যে পরিচয়, আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট এসব কোথায় ব্যবহৃত হয়? বা যাতে পরিচয়পত্রে ব্যবহৃত হয়, পাসপোর্টে ব্যবহৃত হয়, জন্ম নিবন্ধনেও ব্যবহৃত হতে পারে। এই যে যেহেতু কোশ্চেন হচ্ছে যে হতে পারে কিনা, অবশ্যই হতে পারে। আমাদের দেশে এখনো হয় না, বা এখনো হয়তো বা ডিজিটাল জন্ম নিবন্ধনের মাত্র ব্যবহার হওয়া শুরু হয়েছে, কিন্তু বাইরের দেশগুলো কিন্তু হয়। তো এখানে আনসার কি? এখানে আনসার হচ্ছে 3টাই, ঠিক আছে? এবার আসি যে ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র কি হতে পারে? ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র, এখন কিন্তু বিভিন্ন ধরনের কম্পিউটার অনেক ছোটোভাবে তৈরি করা হচ্ছে। সো অনেক ছোটো ছোটো যন্ত্র, ধরো এই যে তোমরা তো অনেক সময় পড়ছো এখন কি সেমিকন্ডাক্টর, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের আইসি, এগুলো তো শুনছো না যে ইন্টিগ্রেটেড সার্কিট, সেমিকন্ডাক্টর, এগুলো মানে এগুলো এখন পস্টান, এগুলো মোটামুটি যারা ফেসবুক চালাও সবাই শুনছো। এগুলো কিন্তু খুবই ছোট ছোট যন্ত্র, ঠিক আছে? এগুলো ন্যানো টেকনোলজি না হলেও এগুলো ন্যানো টেকনোলজি অবশ্যই ইউজ হচ্ছে, বা ন্যানো সাইজের না হলেও ন্যানো টেকনোলজি ইউজ হচ্ছে। এটা কাইভাবে ইউজ করা যেতে পারে। আর কম্পিউটার রোবট তো আসলে অলমোস্ট সেম জিনিস, কম্পিউটার ইউজ হলে অবশ্যই রোবটেও ইউজ হবে। তো এখানে আনসারটা কি? আনসারটা হচ্ছে 1 ও 2 ও 3। ওকে, আচ্ছা এরপর আসি যে বিশ্বকাপ প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদানটা কি? বিশ্বকাপ প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদানটা হচ্ছে কানেক্টিভিটি লাগবে, ডেটা লাগবে, সক্ষমতা লাগবে, বা মানুষের জ্ঞানটা লাগবে। সেখানে হচ্ছে 3টাই। আরও দুটো উপাদান কি আমি অলরেডি বলে দিই। আরও দুটো উপাদান হচ্ছে তোমার ডেটা আছে, কানেক্টিভিটি আছে, সফটওয়্যার ও হার্ডওয়্যার ও সফটওয়্যার। ওকে, হার্ডওয়্যার ও সফটওয়্যার। এবার আসি যে রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য কি? রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যে এটা একটা হার্ডওয়্যার জিনিস, হ্যাঁ ট্রু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই থাকে, নতুন গবেষণা পরিচালনা করা হয়, হ্যাঁ রোবোটিক্সে এখনও অনেক ধরনের গবেষণা করা হচ্ছে। তারপরে এখানে আনসারটা কি হবে? এখানে আনসারটা হবে 1, 2 ও 3, ঠিক আছে? এবার আসি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবনের নতুন জিনোম আবিষ্কার করা যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি জীবনের নতুন জিনোম আবিষ্কার করা যায়? ট্রু না, না, জিনোম আবিষ্কার হচ্ছে তোমার বায়ো ইনফরমেটিক্সের পার্ট। এবার আসি বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, ট্রু। খুব সহজে হচ্ছে ব্যক্তি শনাক্ত করা যায়। আচ্ছা না, তাহলে এটা হবে, সরি তোমার এই দুটোই আনসার হবে। নতুন জিনোম আবিষ্কার করা যায়, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভিতরে এই প্রশ্নে যাবে। প্লাস হচ্ছে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, এটাও এই কোশ্চেন আনসার হবে। এই যে খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়, এটা কি আনসার হবে না, কারণ এটা কি বায়োমেট্রিক্স, তাই তো? সেরকম একটা যদি এরকম বহুপদী আসে যে তোমার আনসার কি 1 ও 2, 2 ও 3 নাকি কোনটা, এক্ষেত্রে তুমি আগে 3টা পড়ে নিবা, দেখবে যে অনেক সময় একটা অবভিয়াসলি বাদ পড়ে যাবে, তারপর বাকি 2টা তাহলে তোমার আনসার, তাই তো? সো এখানে কি তোমার আনসার হবে 1 ও 2, এটা তোমার আনসার, তাই তো? ওকে, এবার যাই যে ক্রায়ো সার্জারিতে টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়, ট্রু। হ্রাস করা হয় বেসিক্যালি। নাইট্রোজেন ও অন্যান্য হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়, ট্রু। অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়, ট্রু। তো ক্রায়ো সার্জারিতে তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়। তো এখানে তোমার 3টাই হচ্ছে আনসার। ওকে, এবার আসি পরেরটায় যে সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্যজনের সাথে সুখ দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। এটা কোন বছর? এই যে এটা সমগ্র পৃথিবী একটা গ্রামে পরিণত হয়েছে, তাহলে কি এটা একটা বিশ্বগ্রাম কনসেপ্টের আলোচনা, তাই তো? আচ্ছা এবার আসি যে উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে? বিশ্বকাপ সম্পর্কে বলা হয়েছে। এবার আসি যে উদ্দীপকে যে বিষয় বলা হয়েছে তা হচ্ছে কিসের কল্যাণে, কোনটা কারণে হচ্ছে? এই সেম টাইপের কোশ্চেন কিন্তু এটা একটু আগে আমরা আলোচনা দিয়ে এসেছি। ওখানে আমি কি দিয়েছিলাম? ওখানে তোমার অপশন ছিল সংবাদপত্র, রেডিও, মোবাইল ফোন আর হচ্ছে ইন্টারনেট। ওখানে আমরা আনসার দিয়েছিলাম ইন্টারনেট। এখানে কি দিব? এখানে বহুপদী আছে, সো সংবাদপত্র, তথ্য প্রযুক্তি, ইন্টারনেট প্রযুক্তি। কোনটা কিসের কল্যাণে হচ্ছে? এখানে অবশ্যই তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের কল্যাণে হচ্ছে। সংবাদপত্র কিন্তু আগে থেকেও ছিল, তাই না? তো তখন কিন্তু অত বেশি হয় নাই। তো এখানে তোমার আনসারটা কি হবে? 2 ও 3। ওকে, ঠিক আছে? এবার আসি, আমাদের কিন্তু এমসিকিউ পার্ট শেষ। তোমাদের কিন্তু আমি আই হোপ যে 30-40 মিনিট তো কভার করে ফেলছে। আমার আসলে টাইমের হিসাব নাই, মনে হয় আরো কম লাগছে। সো এরপর কি আছে? এরপর দেখো জ্ঞানমূলক প্রশ্ন আছে। এই পৃষ্ঠা মিলে তোমাদের হচ্ছে মোটামুটি চেষ্টা করছি যে হচ্ছে
প্রত্যেকটা টপিক থেকে আমি যেসব কোশ্চেন আপাতত খুব দ্রুত হচ্ছে ম্যানেজ করতে পারছি সবগুলো এক জায়গায় নিয়ে আসার। তো তোমরা জ্ঞানমূলকের জন্য হচ্ছে এটা ফলো করতে পারো। এর পাশাপাশি তোমাদের কিন্তু এই পুরো এমসিকিউ যে বললাম এখানে কিন্তু অনেক জায়গাতেই তোমার গিয়ে বিভিন্ন জ্ঞানমূলক বলে আসছি। তোমরা একটু পরে আমরা হচ্ছে সিকিউ সলভে যাবো, সিকিউ সলভে যেয়ে দেখবা যে বিভিন্ন ধরনের জ্ঞানমূলক আছে। সো তুমি যদি একটা গাইড ধরে তুমি এক পাশ থেকে ধরো তুমি গাইডের জন্য গাইডে সব করা পার্টের জন্য তোমার হচ্ছে আলাদা আলাদা হচ্ছে তোমার সেগমেন্ট করা থাকে, যে জ্ঞানমূলক অনুধাবনমূলক। তুমি একটা বই ধরে তুমি এক পাশ থেকে সব কিছু পড়তে থাকো, একবার করে রিডিং পড়ো ভাই, একবার করে জাস্ট রিডিং পড়ো। তোমাকে এরকম করে সলভ করানো হয়েছে যে একদম সব কিছু বলে বলে এক্সপ্লেন করে সলভ করে দিয়ে আসছি, এমসিকিউতে সলভ করছি, সিকিউতে সলভ করবো, তোমার জ্ঞানমূলক অনুধাবন হালকা বলে আসতেছি। সো তুমি যদি একবার জাস্ট রিডিং পড়ো না, তোমার এমনিতে মনে থাকবে। সো অবশ্যই রিডিংটা অ্যাটলিস্ট পড়ো, ওকে? আচ্ছা, এবার আসি জ্ঞানমূলক প্রশ্ন। বিশ্বকাম কি? বিশ্বকাম তো বলছি যে তথ্যপ্রযুক্তিক কল্যাণে সারা বিশ্বের মানুষ এখন একসাথে বসবাস করছে, এটা বিশ্বকাম। তারপর টেলিকনফারেন্সে কি? মোবাইলের মাধ্যমে কনফারেন্স করাকে। ভিডিও কনফারেন্সে কি? মোবাইলের মাধ্যমে ভিডিও কনফারেন্স করাকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি? হচ্ছে কোনো ওই যে কারো হচ্ছে মালিকের অধীনে না থাকে। আউটসোর্সিং কি? তোমার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় কাজ করাকে, মানে দূরে বিশ্বে। আচ্ছা, টেলিমেডিসিন কি? ওই যে টেলিফোনের মাধ্যমে হচ্ছে মেডিসিন সেবা। স্মার্ট হোম কি? স্মার্ট হোম হচ্ছে এমন একটা, স্মার্ট হোমের একটা সিকিউ আছে। এখন এমন ধরনের হচ্ছে একটা পদ্ধতি চলে আসছে যে পদ্ধতির সাহায্যে হচ্ছে পুরা হচ্ছে কি বাসায় যে যন্ত্রপাতি যেগুলো থাকে, যে ফ্রিজ, টিভি, এগুলো সবগুলো কিছু কন্ট্রোল করা যাচ্ছে। তো এই যে তথ্যপদ্ধতির যে পার্টের মাধ্যমে হচ্ছে তোমার এখন বাসাবাড়ির সমস্ত যন্ত্রকে এক সাথে হচ্ছে কন্ট্রোল করা যায়, সেটাকে হচ্ছে তোমার সেসব হোমকে তোমার হচ্ছে স্মার্ট হোম বলে। আচ্ছা, ই কমার্স কি? ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা সেবা। ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে, এটা একটু ভালো মতো পড়বা, এটা অনেক ইম্পর্টেন্ট। ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে তুমি কম্পিউটার সিমুলেশন ও হচ্ছে সফটওয়্যার ও সেন্সর, বিভিন্ন মডেলিং সফটওয়্যারের সাহায্যে তুমি এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে তুমি নিজে উপস্থিত না থেকেও সেই পরিবেশে ভাবাবেগ, হচ্ছে স্পর্শানুভূতি, তোমার হচ্ছে শ্রবণানুভূতি, এগুলো হচ্ছে গ্রহণ করতে পারবা। ঠিক আছে, সেইটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় তোমার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এবার আসি টেলিপ্রেজেন্স কি? টেলিপ্রেজেন্স হচ্ছে তোমার যে ভার্চুয়াল রিয়েলিটি, যেখানে ডিরেক্টলি উপস্থিত না থেকেও সেই অবস্থাকে কি বুঝতে পারা, এটা হচ্ছে তোমার টেলিপ্রেজেন্স। আচ্ছা, এবার আসি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা, মানুষের হচ্ছে বুদ্ধিমত্তার সাথে তুলনা করে এটা নিউরাল নেটওয়ার্কের মতো, মানুষের যে নিউরনের যে নেটওয়ার্ক আছে সেই নিউরাল নেটওয়ার্কের মতো করেই একটা যন্ত্র দিয়ে যে হচ্ছে মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে যে পদ্ধতি দাঁড় করানো হচ্ছে, সেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলা হয়, বা হচ্ছে তোমার কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। রোবট কি? রোবট হচ্ছে এক ধরনের যন্ত্র যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মানুষের মতো বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। রোবোটিক্স কি? যেখানে রোবট নিয়ে আলোচনা করা হয়। বায়োমেট্রিক্স কি? যে প্রযুক্তির সাহায্যে হচ্ছে মানুষকে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য বা আচরণগত বৈশিষ্ট্য ধরে বা সেটার উপর বেসিস করে তোমার হচ্ছে মানুষকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়। আচ্ছা, এরপর কি আছে? হ্যান্ড জিওমেট্রি, হাতের তারা বিন্যাসের উপর যে বায়োমেট্রিক শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের সাহায্যে তোমার হচ্ছে মানুষকে নির্দিষ্টভাবে তোমার চিহ্নিত করা যায়, সেটাকে তোমার হচ্ছে হ্যান্ড জিওমেট্রি বলে। এবার আসছে কি? বায়ো ইনফরমেটিক্স কাকে বলে? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে তোমার জীববিজ্ঞানের তথ্যানুযায়ী তথ্যাদি হচ্ছে যে রসায়নের বা কি বলে তথ্যপদ্ধতির যে পার্টে তোমার হচ্ছে গণিত ও হচ্ছে কি বলে স্ট্যাটিস্টিক্সের বাংলা কি? পরিসংখ্যান। গণিত ও পরিসংখ্যানের বিভিন্ন হচ্ছে সূত্রের সাহায্যে কম্পিউটারের মাধ্যমে যেখানে তোমার হচ্ছে কাজ করা হয়, সেটাকে তোমার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বলে। এবার কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেখানে হচ্ছে তোমার যে বিজ্ঞানে হচ্ছে তোমার জিনের যে চেঞ্জ জানা হয়, জিনের চেঞ্জ জেনে বা জিনের ভিতর চেঞ্জ জানে যে হচ্ছে একটা প্রাণী বা একটা হচ্ছে তোমার জীবের বৈশিষ্ট্য চেঞ্জ হয়, সেটাকেই তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জিন কি? জিন হচ্ছে সেই জৈবিক বৈশিষ্ট্য যা হচ্ছে, বা জিন হচ্ছে এমন একটা জৈবিক বৈশিষ্ট্য যা মানুষের হচ্ছে আচরণাদি, তারপর হচ্ছে মানুষের হচ্ছে শারীরিক বৈশিষ্ট্য সবকিছু হচ্ছে নিয়ন্ত্রণ করে। এবার আছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ, যে এই যে চেঞ্জ ডিএনএ বা হচ্ছে ওই যে বললাম না যে স্যামন মাছের হচ্ছে ডিএনএ ইউজ করে কাপ মাছে বড় করা হয়েছে, যে চেঞ্জ ডিএনএটাকেই তোমার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, মানে এক জীব থেকে একটা ডিএনএ নিয়ে এসে আরেক জীবে লাগালো, এটাকেই তোমার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। ন্যানো টেকনোলজি কি? ন্যানো টেকনোলজি হচ্ছে অতি ক্ষুদ্র সাইজের টেকনোলজি, যেটা এখন ইউজ করা হয় বিভিন্ন ধরনের যন্ত্রে। সেটাকেও তোমার হচ্ছে মানে এটা ন্যানো ন্যানো এটা সাইজটা হচ্ছে 10⁻⁹ মিটার, মানে অনেক ছোট অ্যাকচুয়ালি, 1/10⁹ আর কি। আর হচ্ছে এটা কি? অণু আকারের বা অতি ক্ষুদ্র, অণু আকারের বা অতি ক্ষুদ্র যে টেকনোলজি এখন ইউজ করা হয়, সেটাকে তোমার হচ্ছে ন্যানো টেকনোলজি বলে, অতি ক্ষুদ্র। আচ্ছা, এবার আসি ন্যানোমিটার কি? ন্যানোমিটার হচ্ছে ওই যে বলে দিলাম প্লেজারিজম কি? প্লেজারিজম হচ্ছে আমার নিজের কাজ করা না, আমার নিজের সৃজনশীল কাজ না, কিন্তু অন্য কারো নাম, মানে আমি অন্য কারো কাজ আমার নিজের নামে চালা দিচ্ছি, এটাকে কিন্তু প্লেজারিজম বলা হয়। ওকে, আচ্ছা, এবার আসি যে তথ্যপ্রযুক্তি নির্ভর হচ্ছে বিশ্ব হচ্ছে বিশ্বকাপ, একটু ব্যাখ্যা করবা যে বিশ্বকাপকে কীভাবে হচ্ছে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি হচ্ছে তোমার সুবিধা দিছে। আচ্ছা, এরপর আসে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি, তাই তো? সো এটা একটু ভালো মতো ভার্চুয়াল রিয়েলিটিটা পড়ে লিখবা, ইজিলি পারবা, কোনো সমস্যা নেই। মোটর ড্রাইভিং পদ্ধতি ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে।
ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে কি তোমার অ্যাকচুয়ালি গাড়িতে না বসে ভার্চুয়াল রিয়েলিটি কি এখন দেখবা যে বিভিন্ন ধরনের হচ্ছে গেমিং লাইভ করে অনেকে, যেটা সিটে বসে একটা হচ্ছে স্টিয়ারিং না একটা ব্রেক প্যাডাল ট্যাডাল থাকে, ওখানে কি ওই সেট আপে কিন্তু একদম ড্রাইভিংয়ের মধ্যে একটা ফিলই পাওয়া যায়। সো ওইভাবে কিন্তু ড্রাইভিংও শেখা যায়। সো ভিআর বা ভার্চুয়ালিটি ব্যবহার করে কিন্তু প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, বিমান কিন্তু এভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। ওকে, আচ্ছা, বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, এটা হচ্ছে ভিআর রিলেটেড, ভার্চুয়াল রিলেটেড। আচ্ছা, কৃত্রিম পরিবেশে বিমান চালনা প্রতি ইতিবাচক দিক, এটাও ভিআর, বিমান চালনায় ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে শেখা হয়। স্মার্ট হোমের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ কি? স্মার্ট হোমের জনতা হচ্ছে ওই যে কি আমি একটা অ্যাপের মাধ্যমে বা একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আমার বাসার সকল ধরনের যন্ত্র হচ্ছে কন্ট্রোল করতে পারবো, এটা কি হচ্ছে কি স্মার্ট হোম। এটা কেন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে? কারণ এটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, আমি বাইরে যদি বাসায় অফ করতে ভুলেও যাই বাইরে গিয়ে আমি অফ করে দিতে পারতেছি, তাই তো? সেই কারণে বৃদ্ধি পাচ্ছে, আরও ইজিলি ইউজ করা যায় এটার কারণে। বেসিক্যালি বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়, এটা হচ্ছে কি রোবোটিক্স, গাড়িটা হচ্ছে রোবট বা রোবোটিক্স হিসেবে ইউজ, রোবোটিক্সের একটা পার্ট হিসেবে ইউজ হচ্ছে, প্লাস হচ্ছে এআইও ইউজ হচ্ছে, তাই তো? এআইও ইউজ হচ্ছে, এদের টেসলা বা বিভিন্ন ড্রাইভারলেস এখন কার আছে। আচ্ছা, এখন আসি যে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম মানে কি? এক্সপার্ট সিস্টেম মানে হচ্ছে এক ধরনের দক্ষ সিস্টেম যা মানুষের মতো সিদ্ধান্ত নির্ভর কাজ ইজিলি হচ্ছে অ্যাকুরেটভাবে করতে পারে। ওকে, আচ্ছা, ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব, এটা হচ্ছে কি রোবট বেসিক্যালি ঝুঁকিপূর্ণ কাজ করতেই ইউজ করা হয়, কারণ মানুষের জীবনের দাম কিন্তু অ্যাকচুয়ালি অনেক। ওকে, তো একজন মানুষের জীবন যদি বাঁচানো যায় একটা রোবট ইউজ করে, তাহলে সেটাকেই করতে হবে। ওকে, আচ্ছা, এবার আসি যে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে কোথায়? এটা কি রোবট, তাই তো? যে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে সেটা কি রোবট। আচ্ছা, এরপর আসি যে প্রতি ব্যবহারে হচ্ছে ব্যক্তি শনাক্ত করা যায়, এটা কি? এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এটা কি? এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এবার আসি যে আচরণের মাধ্যমে ব্যক্তির শনাক্তকরণ পদ্ধতি বুঝিয়ে লেখো। আচরণের মাধ্যমে ব্যক্তির শনাক্তকরণ পদ্ধতি বুঝিয়ে লেখো, এটাও কি সেম বায়োমেট্রিক্স। শনাক্তকরণের সফলতার হার সবচেয়ে বেশি যে পদ্ধতি, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। সফলতার হার সবচেয়ে বেশি হচ্ছে তোমার আচ্ছা না, শনাক্তকরণের সফলতার হার এটা ডিএনএ, মানে সবচেয়ে অ্যাকুরেটলি তোমার হচ্ছে শনাক্ত করা যায় ডিএনএ দিয়ে। সো এখানে তোমার আনসার হবে ডিএনএ। আর ফিঙ্গারপ্রিন্ট কি? ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সবচেয়ে সহজে ইউজ করা যায়। ওকে, আচ্ছা, বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত ডেটা সমূহ কি? এটা হচ্ছে বায়োলজিক্যাল ডেটা, তাই তো? বায়োলজি রিলেটেড ডেটা। আচ্ছা, এরপর আসি যে কোন পদ্ধতিতে সারা বছর আমের ফলন সম্ভব, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা কি? এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপরে আসি কি আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজি বিশ্ব। এটা কি এখন বিভিন্ন ধরো এই যে যুদ্ধবিগ্রহ হচ্ছে, যুদ্ধবিগ্রহ কিন্তু ন্যানো টেকনোলজি, তারপর হচ্ছে ওই যে স্পাইং, যে বিভিন্ন ক্ষুদ্র যন্ত্র, এগুলো দিয়ে তোমার স্পাই করা হচ্ছে, তোমার জিপিএস ট্র্যাক করা হচ্ছে। এই আগামী বিশ্ব অবশ্যই ন্যানো টেকনোলজি বিশ্ব হবে। এখন এটা কি ভালোভাবে মানুষ নেবে নাকি খারাপভাবে মানুষ নেবে, এটাই তোমার কিন্তু প্রশ্ন। এই দুইটা দিকে তুমি এখানে বলার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, তো তোমাদের সাথে চলো আস্তে ধীরে হচ্ছে আমি এখানে মনে হয় 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, একটু বেশি। আচ্ছা, তো এখানে 7টা কোয়েশ্চেন দিয়ে তোমাদের হচ্ছে আমি এই অধ্যায়ের পুরো সিকিউটার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। তোমার যদি সব টপিক আমি এখানে কভার করার চেষ্টা করছি। সো এখান থেকে তোমাদের সিকিউতে অ্যাটলিস্ট একটা বেশ মানে কালেকটিভ একটা প্রিপারেশন হয়ে যাবে। এটা যদি তুমি বেশ ভালো মতো পড়ে এখানে যে টপিক আছে এগুলো যদি তুমি ভালো মতো পড়ে নাও, তাহলে তোমার সিকিউতে কিন্তু তুমি ইনশাল্লাহ টাইপ কম পাবা। ওকে, তুমি যদি ধরো এখানে বায়োমেট্রিক্স আছে, তুমি বায়োমেট্রিক্স একটু ভালো মতো পড়ে নিলা, তাহলে তুমি বায়োমেট্রিক্স থেকে অবশ্যই কম পাবা। ওকে, আচ্ছা, এখন কীভাবে করবো আমি হচ্ছে ক খ একটু ব্যাখ্যা করে দিচ্ছি, আর গ ক্ষেত্রে কীভাবে কি লিখবা এইটার একটা ব্রেকডাউন দিয়ে আমি হচ্ছে ঘটা বুঝে এরকম করে আস্তে আস্তে আগাবো। ওকে, একটু ফলো করো। চলো শুরু করি। যে মিস্টার রফিক একজন বিখ্যাত গবেষক। ওকে, আচ্ছা, তিনি এবং তার দল, ফল না এটা কি, এটা হচ্ছে তিনি এবং তার দল পার্পল কালারের উপসিধান আবিষ্কার করেন। মিস্টার রফিকের বন্ধু শফিক একদিন তার ল্যাবে প্রবেশের জন্য হাত দিতে গেলেই দরজাটি না খুলে অ্যালার্ম বেজে ওঠে, কিন্তু মিস্টার রফিক এসে দরজার সামনে দাঁড়াতেই সেই দরজা খুলে যায়। আচ্ছা, ই লার্নিং কি? আচ্ছা, ই লার্নিং হচ্ছে তোমার ইন্টারনেটের সাহায্যে মানে ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা গ্রহণ করা কি তোমার ই লার্নিং বলা হয়, তাই না? আচ্ছা, এবার আসি যে প্রযুক্তি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষের চিকিৎসা করা সম্ভব, এটা কি? এটা হচ্ছে ক্রায়োসার্জারি। ওকে, না করলাম। এবার আসি যে মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজাটি খুলে গেল, শফিক হাত দিয়েও দরজা খুললো না কেন, এটা কি? চলো এটা একটু দেখাবো যে এটা তুমি কিভাবে আনসার করবা, কয়েকটা করে দেখাই। চলো ধরো তুমি আগে ফার্স্টে লিখবা যে মিস্টার রফিক দরজার সামনে দাঁড়ালে দরজাটি খুলে গেল, শফিক হাত দিলে দরজাটি খুললো না, কারণ হচ্ছে বায়োমেট্রিক্স। তুমি এক লাইনে লিখবা যে প্রথমে একটা লাইন লিখবা, এখানে মেনে লিখবা যে এই ঘটনাটা যে ঘটছে এটা কারণটা হচ্ছে কি, এটা কারণটা বায়োমেট্রিক্স। কারণ কি, রফিকের ফিঙ্গারপ্রিন্ট এখানে সেট করা আছে, কিন্তু তোমার কি
ওই শফিকের ফিঙ্গারপ্রিন্ট তো সেট করা নাই, এই কারণে কি ওই যে ঢুকবো তো আমার একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার লকটা করে তারপর ঢুকতে হবে আমাদের ফোনের মতো। তো এটা কারণটা কি, এটা কারণটা হচ্ছে বায়োমেট্রিক্স। তুমি একটা লাইনে লিখে ফেলবা, এখানে কিছু ঘোরানো ফেরার জন্য দরকার নেই, এখানে তুমি একটা লাইনে লিখে ফেলবা যেটা হচ্ছে বায়োমেট্রিক্স। আচ্ছা, এরপরে লিখবা কি তুমি, এরপরে আসো যে তুমি এরপরে লিখবা যে বায়োমেট্রিক্সের কিছু বৈশিষ্ট্য লিখবা। বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স কি, তারপর বায়োমেট্রিক্সের কিছু বৈশিষ্ট্য, বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য, কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে তোমার কি কি কোন কোন ধরনের বায়োমেট্রিক্স খুব ইজিলি ইউজ করা যায়, কোন ধরনের বায়োমেট্রিক্স ইজিলি ইউজেবল। এটা তুমি এইটুকু হচ্ছে একটা প্যারায় লিখবা। এরপরে কি থার্ড প্যারায় যাবা, থার্ড প্যারায় গিয়ে তুমি লিখবা যে উদ্দীপকের সাথে কিভাবে মিল হচ্ছে। তুমি বলবা যে উদ্দীপকে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট যন্ত্র দেখা যায়, ফিঙ্গারপ্রিন্ট যন্ত্র দেখা যায় যা হচ্ছে বায়োমেট্রিক্সের এই অংশের পার্ট, যা হচ্ছে বায়োমেট্রিক্সের পার্ট। সো তারপর আবার এই ফার্স্ট লাইনটা আবার লিখবা যে হচ্ছে তার মানে হচ্ছে ঠিক এই বায়োমেট্রিক্সের ইউজ করার কারণে কিন্তু হচ্ছে তোমার বায়োমেট্রিক ইউজ করার কারণে কিন্তু ওই শফিক হাত দিলেও দরজাটা খুলে যায় নাই, তাই তো? ওকে, এবার আসি যে ঘ নম্বর কোশ্চেনটায়, যে উফশী ধানের আবিষ্কারের পদ্ধতিটি কাজ করার পদ্ধতি বর্ণনা করো এবং পদ্ধতিটি কৃষি ক্ষেত্রে কি কি অবদান দেখা রাখছে তা উল্লেখ করো, তাই তো? তো উফশী ধানের এই যে আবিষ্কার যে করছে এটা কি, এটা নতুন জাতের ধান আবিষ্কার করার প্রক্রিয়াটা হচ্ছে অবশ্যই অবশ্যই দাঁড়া হ্যাঁ সরি এবার কাজ করতেছে। হ্যাঁ, এটা ধরো ঘ নাম্বার তুমি যাবা আনসার করবা। তো তুমি প্রথম লাইনে লিখবা যে একটা নতুন এই যে উফশী ধান আবিষ্কারের পদ্ধতিটি কাজ করার পদ্ধতি হচ্ছে অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এটা তুমি এক লাইনে লিখবা। তারপর তুমি এই একটা প্যারায় তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এগুলো নিয়ে আলোচনা করবা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর তুমি আরেকটা প্যারায় কি করবা, আরেকটা প্যারায় তুমি উদ্দীপকের সাথে কিভাবে এটা সামঞ্জস্যতা তৈরি হয়েছে, যে উদ্দীপকে একটা নতুন জাত আবিষ্কার করছে। সো এইরকম নতুন একটা ধানের জাত আবিষ্কার করা অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাথেই সাদৃশ্য থাকে। সো উদ্দীপকের সাথে সাদৃশ্য। এরপর লাস্ট প্যারাটায় তাই তুমি বলবা যে তাই ঠিক আছে, তাই একটা এন্ডিং নিয়ে আসবা যে তাই বলা যায় যেহেতু হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরকম করে নতুন করে একটা জাত আবিষ্কার করার সাথে হচ্ছে সাদৃশ্যপূর্ণ, আবার উদ্দীপকেও আমরা এরকম জিনিসটা দেখতে পারি যে হচ্ছে নতুন একটা ধানের জাত আবিষ্কার করা হচ্ছে উফশী, যেখানে হচ্ছে উফশী ধানটা একটা উন্নত জাত, ও হচ্ছে বেশি রোগ প্রতিরোধ ক্ষম জাত, এরকম টাইপের জিনিসপাতি লিখে তুমি লাস্টে একটা এন্ডিং নিয়ে আসবা। ঠিক আছে, তাহলে তুমি দেখো ঘতে আমি কয়টা প্যারা লিখতেছি, ঘতে আমি 4টা প্যারা দিচ্ছি, আর আমি হচ্ছে গতে কি করতেছি, গতে আমি 3টা প্যারা দিচ্ছি। এটা কি ইচ্ছাকৃত? হ্যাঁ, এটা 100% ইচ্ছাকৃত। তুমি গর জন্য 3টা প্যারা আনসার দিবা, ঘর জন্য তুমি 4টা প্যারা আনসার দিবা, যেগুলো তোমার ম্যাথ টাইপের মানে কোশ্চেন না। আইসিটিতে যেগুলো ম্যাথ টাইপের কোশ্চেন না, ধরো 3 অধ্যায় না, 4 অধ্যায় না, 5 অধ্যায় না, 6 অধ্যায় না, যেখানে কোডিং করা লাগতেছে না, এরকম যে কোনো ধরনের কোশ্চেনে তুমি এই ফর্মুলাটা ইউজ করবা, যে গতে লিখবা 3 প্যারা, ঘতে লিখবা 4 প্যারা, এরকম করে প্রথম প্যারায় একটা ওই প্রথম প্যারায় এক লাইনে তুমি সব আনসার দিয়ে দিবা, মানে তোমার অ্যাকচুয়ালি যে আনসারটা এক কথায় সেটা প্রথম লাইনে দিয়ে দিবা। তারপরে পরের একটা প্যারায় তুমি হচ্ছে যে পদ্ধতিটা বা যে আনসারটা সেটা একটু ব্যাখ্যা করবা বইয়ের দিক থেকে, তারপর সেই আনসারটাকে ব্যাখ্যা করবো উদ্দীপকের দিক থেকে। যদি গ হয় তাহলে ওই এক উদ্দীপকের যে ব্যাখ্যাটা করবো ওই থার্ড প্যারাতে তুমি এন্ডিংটা টেনে দিবা, যদি ঘ হয় তুমি ফোর্থ প্যারাতে এন্ডিংটা রাখবা। এরকম করে তুমি যদি লিখতে পারো, আমি বলতেছি তুমি আইসিটিতে বোর্ড পরীক্ষায় একদম সর্বোচ্চ যে নাম্বারটা পাইতে হবে, তুমি যদি একদম 100% অ্যাকুরেটলি লিখতে পারো তুমি একদম সর্বোচ্চ নাম্বারটাই পাবা। ওকে, ঠিক আছে, চলো আস্তে আস্তে আগাই। এরপরটা আসি। আচ্ছা, ক্ষয়ের ক্ষেত্রে কিন্তু 2টা প্যারা করা ইউজ করবা। ওকে, যে কোনো ধরনের ঊর্ধ্বমুখ কোশ্চেন 2টা প্যারা আনসার দেওয়ার চেষ্টা করবা। যে ধরো এই যে এখানে যে খটা ছিল যে পদ্ধতি ব্যবহার করে সরাসরি রোগাক্রান্ত কোষের চিকিৎসা প্রদান সম্ভব, তুমি প্রথম লাইনে লিখে দিবা যেটা হচ্ছে ক্রায়োসার্জারি।
তারপরে জানে কি ক্রায়োসার্জারি কি, ক্রায়োসার্জারি হচ্ছে কীভাবে কাজ করে, কি বৈশিষ্ট্য, তারপর হালকা একটু লিখবো যে হ্যাঁ তাহলে এইভাবে পদ্ধতি ব্যবহার করে রোগাক্রান্তি কোষে কি সরাসরি আমি চিকিৎসা দিয়ে মানে ইজিলি চিকিৎসা করতে পারছি, তাই তো? ওটা একটু বলবা পরের লাইনে। সো এটাও কি, এটাও অ্যাটলিস্ট 2টা প্যারা হবে। আচ্ছা এখন আসি কি যে আইসিটি ক্লাসের শিক্ষক টেলিভিশন, মোবাইল, রেডিও সহ অনেক গুরুত্বপূর্ণ ডিভাইসের বর্তমান ক্ষুদ্র আকার ও অধিক ক্ষমতা নিয়ে পাঠদানকালে বললেন। তার মানে এটা কি, এটা অবশ্যই ন্যানো টেকনোলজি। এটা কি, এটা হচ্ছে ন্যানো টেক। আচ্ছা ন্যানোটেক, ওকে, ন্যানো টেকনোলজি। এরপর কি আছে, এ সবই সম্ভব হচ্ছে আইসিটি সাম্প্রতিক প্রবণতায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তির কারণে। ন্যানো টেকনোলজি। এক পর্যায়ে তিনি একজন জাতীয় শিক্ষার্থীর জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের 3D মুভি দেখে প্রাপ্ত বাস্তবের মতো অনুভূতি সৃষ্টিকারী প্রযুক্তি নিয়ে আলোচনা করলেন। বাস্তবের মতো অনুভূতি সৃষ্টিকারী কি, এটা হচ্ছে ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি, তাই তো? বায়োমেট্রিক্স কি, বায়োমেট্রিক্স হচ্ছে তোমার সেই বৈশিষ্ট্য, মানে সেই শারীরবৃত্তীয় বা আচরণগত বৈশিষ্ট্য যা দিয়ে একটা মানুষকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়। আচ্ছা, প্রযুক্তির সাহায্যে একাধিক জীবের জীবনকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টি করা যায়, এটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই তো? যে একাধিক জীবের হচ্ছে তোমার জিন জোড়া লাগিয়ে তুমি একটা নতুন একটা জীব তৈরি করতেছো বা একটা নতুন একটা জিন তৈরি করতেছো, এটা কি অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এরপর আসি কি যে উদ্দীপকে উল্লেখিত বিশেষ পদ্ধতিটি চিকিৎসা ও খাদ্য শিল্পে ভূমিকা ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত বিশেষ পদ্ধতিটি চিকিৎসা ও খাদ্য শিল্পে, তার মানে কি ন্যানোটেকের চিকিৎসা ও খাদ্য শিল্পে। চিকিৎসা শিল্পে কি হচ্ছে তোমার নতুন স্মার্ট ড্রাগ তৈরি করতেছে, তারপর হচ্ছে তোমার কি আরও বিভিন্ন ধরনের ওষুধ, মানে এই যে আমার নিজের দেহের জন্য একটা কাস্টমাইজড ওষুধ তৈরি করতেছে। খাদ্য শিল্পে কি চিপসের প্যাকেটে ভূমিকা রাখতেছে, এছাড়াও বিভিন্ন ধরনের হচ্ছে ক্রিমে ভূমিকা রাখতেছে। তুমি এগুলো সব কিছু বলবা। তো তুমি কি এক বলে দিবা যে উদ্দীপকের বিশেষ পদ্ধতি হচ্ছে ন্যানো টেকনোলজি, তারপর ন্যানো টেকনোলজি কি, ন্যানো টেকনোলজি বর্ণনা দিবা, তাও বলবা যে হ্যাঁ তার মানে হচ্ছে এখন, তারপর তুমি থার্ড প্যারাতে তুমি বলবা যে হ্যাঁ ন্যানো টেকনোলজি হচ্ছে চিকিৎসায় এই কাজ করতেছে, ন্যানো টেকনোলজি খাদ্য শিল্পে এই কাজ করতেছে, তারপর তুমি এটা এনে টেনে দিবা। ওকে, আচ্ছা ঘতে আসবা, ঘতে এসে তুমি দেখবা এটা হচ্ছে ভিআর। তো তুমি প্রথমে লিখে দিবা এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর। তারপর তুমি ফার্স্ট প্যারা লিখবা যে ভার্চুয়াল রিয়েলিটি কি হবে, হচ্ছে সংজ্ঞা কি, কিভাবে কি কাজ করে, কিভাবে কি অনুভূতি পাওয়া যায়, কি সফটওয়্যার লাগে ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করতে। ওকে, এরপর তুমি ঘ নাম্বারে যে লিখবা যে হ্যাঁ এরকম ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে যে কোনো 3D মুভিতে হচ্ছে বাস্তবের মতো ফিলিং পাওয়া যায়, আবার এটার সাথে হচ্ছে অনেক ধরনের প্রশিক্ষণও নেওয়া যায়, এগুলো সব কিছু বলবা। তারপর লাস্টে যে তুমি একটা তাই বলা যায় দিয়ে একটা এন্ডিং টেনে দিবা। ওকে, এই ফর্ম্যাটটা ইউজ করে তুমি একদম 100% নাম্বার কিন্তু পাবা। ওকে, ঠিক আছে। এবার আসি যে মিস্টার এক্স গবেষণা করার উদ্দেশ্যে দেশে পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চড়ে গন্তব্যস্থলে পৌঁছান। সেখানে তাকে এমন একটি বাড়িতে থাকতে দেওয়া হয় যার সব কিছুই আধুনিক। তার মানে এটা কি স্মার্ট হোম, তার মানে এটা কি, এটা হচ্ছে স্মার্ট হোম। এবার আসি যে মিস্টার এক্স গবেষণা করার উদ্দেশ্যে দেশে পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চড়ে গন্তব্যস্থলে পৌঁছান। তার মানে এটা কি, এটা হচ্ছে রোবট বা ওই যে ড্রাইভারলেস কার, তাই তো, বা এআই। আচ্ছা, এখন আসি ই কমার্স কি, ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা। আগামী বিশ্ব দরবারে ন্যানো টেকনোলজি বিশ্ব, ওটা প্রথম লাইনে হচ্ছে ন্যানো টেকনোলজি বিশ্ব, এটা অবশ্যই প্রথম লাইনে বলবে যে এটা অবশ্যই সত্যি, কারণ ন্যানো টেকনোলজি বিশ্বে এখন একটা ভূমিকা, মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তারপর তুমি ন্যানো টেকনোলজি একটু ব্যাখ্যা করবা, তারপর কীভাবে আগামী বিশ্ব ভূমিকা রাখতে পারে, যে খারাপ ভালো দুটো দিকই দেখাবা। আচ্ছা, এখন আসি যে উদ্দীপকে উল্লিখিত গাড়িটি তৈরি করার পদ্ধতি আলোচনা করো। তার মানে কি, তুমি রোবট আর এআই এর যে রোবট নিয়ে বেঁচে আলোচনা করবা, আর রোবটে কিভাবে এআই হচ্ছে রোবটের যে হচ্ছে কার্য নির্ধারণ করবে, যে রোবট দিয়ে যাবে কিভাবে কি করবে, এখানে এআই এর যে কি ভূমিকা সেটা একটু লিখবা। তারপরে তুমি কিভাবে লিখবা, তুমি প্রথমে লিখে দেবা যে রোবটের সাথে এআই প্রযুক্তির হচ্ছে সংমিশ্রণে হচ্ছে গাড়ি ভাবে চলতে পারতেছে। তারপর তুমি রোবট প্রযুক্তি কি, রোবোটিক্স কি একটু লিখবা, এআই কি, এআই প্রযুক্তি কি একটু হালকা লিখবা। তারপর তুমি লাস্ট প্যারায় যে আবার বলবা যেভাবে গাড়িতে তোমার হচ্ছে রোবট হচ্ছে যন্ত্র হিসেবে কাজ করতেছে, গাড়ি এখানে সে রোবোটিক যন্ত্র, আর এআই হচ্ছে কি ও কিভাবে যাবে, ও জিপিএস ইউজ করে কোন দিকে যাবে, কিভাবে সামনে কিছু চলে আসতে গেছে এগুলো সেন্সর হিসেবে তুমি ইউজ করবে। ওকে, সো এগুলো নিয়ে তুমি হচ্ছে প্রপারলি 3 প্যারায় এটা আনসারটা দিবা। আচ্ছা, এরপর আসি কি সাধারণ বাড়ির তুলনায় উদ্দীপকের বাড়ির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ কি, ওই যে একটু আগে বললাম যে হচ্ছে তোমার বিদ্যুৎ সাশ্রয়, ইজিলি কন্ট্রোলেবল, বাইরে থাকলেও ইজিলি আমি সবকিছু ম্যানেজ করতে পারতেছি, আমি দেখতে পাচ্ছি আমার বাসায় কি হচ্ছে। সো সবকিছু কি এইসব কারণেই তোমার হচ্ছে কি এইটা জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপর আসি ওরকম 4টা প্যারা লিখবা। মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর রিফাত তার শিক্ষার্থীদের ন্যূনতম দখল সহিষ্ণু রক্তপাতহীন হচ্ছে চিকিৎসা পদ্ধতির অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে এটি সিমুলেটর পরিবেশে আচ্ছা, এই যে চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে তোমার ক্রায়োসার্জারি, ওই যে রক্তপাতহীন, তাই তো? আচ্ছা, কোনো কাটাকাটি যেহেতু নাই। আচ্ছা, ক্রায়োসার্জারি, আর এই যে সিমুলেটেড পরিবেশটা হচ্ছে তোমার কি ভার্চুয়াল রিয়েলিটি, তাই তো? সিমুলেটেড পরিবেশটা কি, সিমুলেটেড পরিবেশটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, তো রোবোটিক্স কি, রোবোটিক্স রোবট নিয়ে যে এখানে আলোচনা করা হয়, খাদ্যের গুণাগুণ রক্ষাতে পদ্ধতি ব্যবহৃত হচ্ছে, এটা হচ্ছে ন্যানোটেক,
এই যে খাদ্যের গুণাগুণ রক্ষা তোমার হচ্ছে প্যাকেটে দেওয়া হয়, যাতে প্যাকেটে কি প্যাকেট থেকে বাইরে থেকে হচ্ছে এক্সট্রা তাপ বা এক্সট্রা সূর্যের আলো বা এক্সট্রা অন্য কোনো ধরনের পরিবেশ যাতে ভিতরে থেকে কি ক্ষতি না করতে পারে। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। কায়োসার্জারি ব্যাখ্যা করবা, বলবো যেটা হচ্ছে কায়োসার্জারি হচ্ছে এটাকে কায়োসার্জারি বলে, হচ্ছে ধ্বংস করে, মানে একটু প্রসেসটা লিখবা। এই জন্য আমি বলছি এটা কিন্তু চলে আসতে পারে, বইতে নাই বাট চলে আসতে পারে, এখানে অবশ্যই অবশ্যই একটা ভালো দখল রাখবা। আচ্ছা, এরপর আসে কি প্রত্যাহিক জীবনে উদ্দীপকে উল্লেখিত পরিবেশের প্রভাব বিশ্লেষণ কর। প্রত্যাহিক জীবনে উদ্দীপকে উল্লেখিত পরিবেশের তাহলে কি এই যে ভার্চুয়াল রিয়েলিটির যে খারাপ দিক আছে, তুমি বলবা যে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি প্রথম লাইনে, তারপর বলবা যে এটা বেশ খারাপ দিক আছে, তারপর প্রথম প্যারায় হচ্ছে তুমি লিখবা যে হচ্ছে ভার্চুয়ালিটি কি, ভার্চুয়ালিটি কীভাবে কাজ করে এইসব লিখে টেকে, তারপর হচ্ছে তুমি থার্ড প্যারায় হচ্ছে ভার্চুয়ালিটি আস্তে আস্তে খারাপ দিকগুলো বলবা, তারপর লাস্ট প্যারায় যে বলবা যে ভার্চুয়ালিটির বেশ ইম্পর্টেন্ট জিনিস হলো এটা যদি অনবরত ইউজ করা হয় বা কন্ট্রোলহীনভাবে ইউজ করা হয় তাহলে কিন্তু এটা থেকে খারাপ একটা পরিণামও আসতে পারে, তাই তো? আচ্ছা, এবার আসি যে সূর্য পড়াশোনা শেষ করার পর চাকরি না পেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে অর্থ উপার্জনের পথ বেছে নেয়। তার মানে এটা কি, এটা হচ্ছে আউটসোর্সিং, আউটসোর্সিং। আচ্ছা, আর হচ্ছে বছরের মধ্যে সে আর্থিকভাবে স্বাবলম্বী হয়, বৈদেশিক মুদ্রা অর্জন করে, পরবর্তীতে তার এলাকার অনেকে এই পথে অনুসরণ করে স্বাবলম্বী হয়। তার ভাই প্রতাপ বাড়িতে থেকে আর আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করে। তার মানে এটা কি, এটা হচ্ছে ই লার্নিং। এটা কি, এটা হচ্ছে ই লার্নিং। আচ্ছা, প্লেজারিজম কি? প্লেজারিজম হচ্ছে তোমার ওই যে কি অন্য কারো হচ্ছে ইউজেসটাকে হচ্ছে নিজের নামে চালায় দেওয়া, তাই তো? আচ্ছা, এবার কি বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত ডেটা কি? বায়ো ইনফরমেটিক্সের ডেটা হচ্ছে বায়োলজিক্যাল ডেটা। আচ্ছা, ওটা তো আলোচনা হয়েছে। উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটা কি? এটা হচ্ছে ই লার্নিং। তো বলবো এটা হচ্ছে ই লার্নিং। ই লার্নিং মানে কি একটু বুঝাবা, তারপর প্রতাপের সাথে কি কি কারণে সাদৃশ্যটা দেখাবা। আচ্ছা, এরপর আছে কি বাংলাদেশের বাস্তবতায় সূর্যের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ করো। বাংলাদেশের বাস্তবতায় সূর্যের কার্যক্রমের বৈশিষ্ট্যটা কি? বাংলাদেশের বাস্তবতায় সূর্যের কার্যক্রম হচ্ছে এই যে আউটসোর্সিং। তো বাংলাদেশে যেহেতু কর্মসংস্থানের অনেক বেশি, তুমি বলবো যেটা হচ্ছে আউটসোর্সিং, তারপর বলবো যে আউটসোর্সিং মানে কি, আউটসোর্সিং কীভাবে কী হয়। তারপর থার্ড প্যারা এসে বলবো যে বাংলাদেশে যেহেতু অনেক ধরনের কর্মসংস্থানের হচ্ছে অভাব রয়েছে, অনেক ধরনের দক্ষ মানুষকে হচ্ছে ইউজও করা যায় না, তো এদের দক্ষতাকে প্রপারলি ইউজ করার জন্য অবশ্যই বাইরের দেশে কর্মসংস্থান খোঁজাটা খুবই ইম্পর্টেন্ট, এর জন্য আউটসোর্সিং অনেক ইম্পর্টেন্ট। তারপর লাস্টে তাই বলা যায় লেখা একটা এন্ডিং টেনে দিবা, ওকে? আচ্ছা, এবার আসি লাস্টিকটা একটু মানে লাস্ট এমসিকিউটা একটু উইয়ার্ড, মানে এই পার্টটা অনেকটা হচ্ছে তোমার এআই থেকে আসছে, ঠিক আছে? তো এআই থেকে এটা দেখলে অনেকে ঘাবড়া যাবা, কিন্তু এটা কিন্তু এখন থেকে নতুন আস্তে আস্তে, তো এটার জন্য হালকা প্রিপারেশন রাখলেই হবে, তুমি গুছাই লিখতে পারলে তোমাকে কিন্তু ধরা নাম্বার। আচ্ছা, ন্যানো পার্টিকেল কি? ন্যানো পার্টিকেল হচ্ছে ওই যে 10⁻⁹ সাইজের যে হচ্ছে মিটার সাইজের যে হচ্ছে পার্টিকেলগুলো আছে, সেগুলো হচ্ছে অণু সাইজের যে ক্ষুদ্র অণু সাইজের যে পার্টিকেল, সেগুলো হচ্ছে মানে ন্যানো পার্টিকেল। সিমুলেশনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে আবহ তৈরি করে সৈনিকদের পরিচালিত সম্ভব। এটা কিসের মাধ্যমে? এটা হচ্ছে ভিআর এর মাধ্যমে, তাই তো? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। আচ্ছা, দৃশ্যকল্পে একই পদ্ধতি ব্যবহার করো। দৃশ্যকল্পে একই পদ্ধতি হচ্ছে তোমার এআই এআই যে গঠন বা এআই যে গঠন আছে সেটা প্রযুক্তি, ওকে? আর এরপরটা হচ্ছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 উল্লেখিত প্রয়োগ সমূহের সাথে সম্পর্কিত হচ্ছে প্রযুক্তি জীব স্থানান্তর। আচ্ছা, এইটা হচ্ছে তোমার হ্যাঁ, এটা হচ্ছে তোমার বায়ো ইনফরমেটিক্স। এটা কি? এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আর তোমার হচ্ছে এই যে জিন স্থানান্তরের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রাপ্তির যে প্রযুক্তি, জিন স্থানান্তরের মাধ্যমে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রাপ্তির যে প্রযুক্তি, এটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো বায়ো ইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোথায় কোথায় পার্থক্য আছে সেটা একটু খুব ভালো মতো তুমি হচ্ছে ফাইন্ড আউট করে তুমি হচ্ছে ওখানে দেখার চেষ্টা করবো। দাঁড়াও একটা জিনিস দেখে নি। হ্যাঁ, তো চলো এই যে গ নাম্বারটা একটু বলে যাই। গ নাম্বারটা হচ্ছে এআই। এআই এই যে এই পার্টটা কি, এআইতে হচ্ছে বিভিন্ন ধরনের ইনপুট দেয়, আমরা এআই কি বিভিন্ন ধরনের কাজ দিই না, সেই পার্টটা হচ্ছে ইনপুট স্তর। তারপরে লুকায়িত স্তর কি, এআই ওই যে ডিসিশন নেওয়ার জন্য যে ভিতরে যে অ্যানালিটিক্যাল যে কাজগুলো করে, আর আউটপুটে কি হচ্ছে আউটপুটটা দেয়। এই যে এটা হচ্ছে মানুষের নিউরাল নেটওয়ার্ক মতো। মানুষের কি হয়, মানুষের নিউরন হচ্ছে একটার সাথে যুক্ত না, যে এরকম একটা হচ্ছে তোমার পা থাকে, ওই যে সিনাপসের সাথে আবার অন্য নিউরন যুক্ত হয়। সো এরকম করে কি একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি করে। সো এই নিউরাল নেটওয়ার্কের মতোই হচ্ছে তোমার এই এআই নিউরাল নেটওয়ার্ক। এটা হচ্ছে মানুষের নিউরাল নেটওয়ার্কের মতো করেই বানানোর চেষ্টা করা হচ্ছে, যে একটা সব জায়গায় একটা জালের মতো হচ্ছে বিধে থাকে, যে ইনপুট যেগুলো নেবে সেগুলো আবার ক্যালকুলেশনের সাথে ধাপে ধাপে যুক্ত থাকবে, বা ক্যালকুলেশন থেকে আবার কি আউটপুটের দিকে যুক্ত থাকবে। এখন এই এআই নেটওয়ার্কেও তোমার হচ্ছে কয়েক ধরনের হচ্ছে উপাদানে হচ্ছে ভাগ করা যায়। একটা হচ্ছে মেশিন লার্নিং, আর এটা হচ্ছে তোমার ডিপ লার্নিং, এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ন্যাচারাল
আর লাস্টেরটা হচ্ছে তোমার কম্পিউটার ভিশন। কি এটা? কম্পিউটার ভিশন। তো মেশিন লার্নিং হচ্ছে তোমার ওই যে বলছিলাম না যে মেশিন লার্নিং হচ্ছে তোমার 0 আর 1, তো মেশিনকে হচ্ছে তোমার বারবার ভুলের মাধ্যমে যে শেখানো হয়। ডিপ লার্নিং হচ্ছে এই সেম পার্টটি তোমার আরও বেশি অভ্যন্তরে অনেক টাইম নিয়ে করা হয়। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হচ্ছে মানুষের ভাষা বোঝার ক্ষমতা, আবার তার সেই প্রসেসটা যাতে করতে পারে মানুষের ভাষা থেকে। আর কম্পিউটার ভিশন হচ্ছে কি নতুন ধরনের হচ্ছে কোনো ধরনের ছবি ও ভিডিও জেনারেট করা, ঠিক আছে? এগুলো হচ্ছে এআই বিভিন্ন উপাদান। আর এআই হচ্ছে এরকম একটা নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করে, যেখানে মানুষের নিউরাল নেটওয়ার্ককে তোমার হচ্ছে আবার হচ্ছে কি প্রতিফলিত করে তোমার এটা কিন্তু তৈরি করার চেষ্টা করা হয়েছে। ওকে, সো এর মাধ্যমে আমাদের হচ্ছে সিকিউরিটি শেষ হলো। তোমাদের কিন্তু সবার জন্য আমি বলবো যে এই যে সিকিউরিটি তৈরি করছে, এখানে আমি সিকিউরিটিগুলো এমন খুব কম সংখ্যক সিকিউ আছে, সত্য কথা। আমি এমনভাবে তৈরি করার চেষ্টা করছি যাতে তোমরা যারা কম টাইমে একটা ডিভাইস দিতে চাচ্ছ বা তোমাদের হয়তো যারা কিছু আইডিয়া নেই তাদের যাতে একটা ভালো পরিমাণে একটা হেল্প হয়, এটা চেষ্টা করা ছিল এই সিকিউ পার্টের মেইন উদ্দেশ্য। ওকে, আর এমসিকিউ পার্টে সকল ধরনের গুরুত্বপূর্ণ টপিক থেকে একটা করে আনার চেষ্টা করছি। আমি যেভাবে বলছি, আই হোপ যে তোমরা টাইম অবশ্যই কম পাবা। ওকে, এই মাঝখানে কিন্তু জ্ঞানমূলক আর হচ্ছে অনুধাবনমূলক এই অধ্যায়ের জন্য বেশ কনফিডেন্ট আমি যে এই টাইপ থেকে পাবা তোমরা জ্ঞানমূলক আর অনুধাবনমূলক। সো আই হোপ যে এটা কালেকটিভলি একটা বেশ মানে ইনক্লুসিভ একটা প্রিপারেশন হবে তোমাদের জন্য। ওকে, সো যারা লাস্ট মুহূর্তে হচ্ছে এটা যারা এখন দেখবা অবভিয়াসলি দেখো, প্রিপারেশন নাও। যারা এখন টেস্ট পেপার সলভ শুরু করো নাই, অবশ্যই টেস্ট পেপার সলভ শুরু করো। টেস্ট পেপার সলভ অবশ্যই করা উচিত। আমার এক ক্লাসে কিন্তু আসলে হবে না, কিন্তু এটা তোমাদের একটা গাইডলাইন হিসেবে কাজ করবে টেস্ট পেপার সলভের ক্ষেত্রে। ওকে, আচ্ছা। আর যারা হচ্ছে পরীক্ষার আগেও দেখবা, তারা হচ্ছে পরীক্ষার আগেও ঠিক এরকম একটা মানে এই যে আমি আজকে সিকিউ লেখার ট্রিক্স বললাম, এমসিকিউতে বিভিন্ন ট্রিক্স বলছি, সো এগুলো ফলো করে কিন্তু পরীক্ষার আগে যে প্রিপারেশন নিতে পারো তার কিন্তু অবশ্যই ভালো হবে। ওকে, তো সবার জন্য এখানে শুভকামনা রইলো।